ভিডিও পর্যন্ত করা হচ্ছে, সেগুলো পরপুরুষের কণ্ঠে যাচ্ছে, তারা শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, মেয়েরা যখন কথা বলবে তখন তারা কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না। ওয়াজ মাহফিল কি কর্কশভাবে করা হয় না কোমলভাবে করা হয়? কোরআন তেলাওয়াত কি কর্কশভাবে করা হয় না মিষ্টি সুরে করা হয়? তাহলে একজন নারী যখন এভাবে পরপুরুষের ওপেন জায়গায় তিনি যখন তেলাওয়াত করবেন এভাবে, তখন সেটা অবশ্যই গুনাহের কথা। এটা ইসলাম প্রচার নয়, এটা শয়তানের প্রচার, শয়তানির প্রচার। অতএব এই ওয়াজ মাহফিল, এটা ওয়াজ মাহফিলের নামে ফিতনা। তারা তাদের আঙ্গিনায় তাদের মতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি অবস্থা ছিল আপনাদের শীতে? ঠিক আছেন? যে পরিমাণ ঠান্ডা পড়ছে জি জি স্যার, এটা আজকে মনে আছি হয় একটু কম। আলহামদুলিল্লাহ। গত আজকে 2-3 একটু দিন তো কম, অনেক জি বেশি স্যার। ছিল। জি স্যার। বাকিদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার। আপনার ডেঙ্গু পরবর্তী কি পরিস্থিতি স্যার? আপনি তো অনেক অসুস্থ ছিলেন মাঝখানে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ এখন আল্লাহর রহমতে ভালো সুস্থ আছি। আপনি অনেকদিন ক্লাসে আসেন না, কি ব্যাপার? আপনাকে আমরা ক্লাসে পাই না। স্যার লাস্ট 2টা ক্লাসের টাইমে স্যার একটু মানে ঢাকার বাইরে ছিলাম। আচ্ছা আচ্ছা, ক্লাসে জয়েন করতে পারিনি নেটওয়ার্ক ইন্টারাপশনের জন্য। ঠিক আছে, নো ইস্যুস। মেহেদী সাহেব আছেন? এখনো জয়েন করেনি। ঠিক আছে, আমরা তাহলে একটু রিক্যাপ করি। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কি পড়েছিলাম, এন্ড অলসো আপনাদের নেক্সট উইকে আমাদের মেবি ট্যুর আছে। ট্যুরে কারা কারা যাচ্ছেন? আমাদের এখান স্যার থেকে ট্যুরে কারা কারা যাচ্ছেন? আমি মহসিন যাচ্ছি, আব্দুর জি, রব ভাই যাচ্ছে, রেজাউল করিম যাচ্ছে, আচ্ছা তারপর হচ্ছে হাশিম ইমরান এবং আমাদের আরেকজন আপু যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তো অনেকেই তো যাচ্ছেন। জি আপনার কি স্যার। ফ্যামিলি নিয়ে যাচ্ছেন নাকি ইন্ডিভিজুয়াল? স্যার আব্দুর রউফ ভাই ফ্যামিলি নিয়ে যাচ্ছে, আর আচ্ছা, হচ্ছে হাশিম ইমরান, দুজনে আমাদের ক্লাসমেট। জি জি। আর বাকিরা হচ্ছে রেজাউল আপনারা সিঙ্গেল যাচ্ছেন? ফ্যামিলি নিয়ে যাচ্ছে, রেজাউল ইসলাম। আচ্ছা, রেজাল্ট হয়ে রেজাউল যাচ্ছে। ভাই ফ্যামিলি নিয়ে যাচ্ছে। হুম, যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যেন আমাদের সেফ রাখেন। ওখানে তো ঠান্ডা কম, ফ্যামিলি নিয়ে যারা যারা যাচ্ছেন তারা একটু খেয়াল রাখবেন। যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে, আমরা তাহলে একটু রিক্যাপ করি আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে বাজেট শুরু করেছিলাম, বাজেটের বেসিক ইন্ট্রোডাকশন আমরা দিয়েছিলাম। তার পাশাপাশি আমরা হচ্ছে বলছিলাম যে আমাদের বাজেট কয় রকমের হতে পারে এবং 9 রকমের বাজেট আমরা যে করব তার একটা শর্ট ওভারভিউ আমরা দিচ্ছিলাম। এবং বলছিলাম আমাদের মেইন বাজেট হচ্ছে বা মাস্টার বাজেটটা হচ্ছে ক্যাশ বাজেট। তো আমাদের কোম্পানির অ্যাকচুয়ালি মেইন টার্গেট থাকে ক্যাশের ইনফ্লো আউটফ্লোটা চেক করা বাজেট করার পার্সপেক্টিভ থেকে, যে ক্যাশ আমরা কি পরিমাণ আউটফ্লো ইনফ্লো হবে সো ইন আ সার্টেন মান্থ অর ইন আ সার্টেন কোয়ার্টার, এবং চেক করা যে আমাদের আদৌ ফাইন্যান্সিং দরকার কিনা বা লোন বা বরোয়িংস নেওয়ার দরকার কিনা, সেটা চেক করা হচ্ছে ক্যাশ বাজেটের মেইন পারপাস ছিল। সো ক্যাশ বাজেট করতে গিয়ে আমরা হচ্ছে আমরা অলরেডি ক্লাস রেকর্ডিং স্যার করছি। এটা কি রেকর্ডিং করতেছেন স্যার? জি, আমি অলরেডি রেকর্ডিং করছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আমাদের হচ্ছে ক্যাশ বাজেট করতে গিয়ে আমরা দেখছিলাম যে আমাদের ক্যাশ বাজেট কমপ্লিট করার জন্য 8 থেকে 9 রকমের বা 8 রকমের সাপোর্টিং বাজেট আমাদের দরকার হয়। সো এই 8 রকমের সাপোর্টিং বাজেট কমপ্লিট না করে আসলে ক্যাশ বাজেট তৈরি করাটা নট অনলি ডিফিকাল্ট বাট অলসো ইম্পসিবল। সো আপনাকে বেসিক যেই সাপোর্টিং বাজেটসগুলো আছে সেগুলো কমপ্লিট করে দেন আমরা ক্যাশ বাজেটে যাই। ইয়েস। সো সেই সাপোর্টিং বাজেটের জন্য আমরা ফার্স্টেই করেছিলাম সেলস বাজেট, যেটা খুবই ইজি, আপনারা নিজেরাই করেছেন। যে সেলস বাজেট বের করার জন্য আমাদের দুটো আইটেম দরকার হয়, একটা হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট অ্যান্ড অলসো যে কত ইউনিট আপনি বিক্রি করবেন তার একটা আনুমানিক পরিমাণ, যে আপনি আগামী মাসে, আগামী 3 মাস, 6 মাস, 1 বছরে কত ইউনিট বিক্রি করতে চান কোন মাসে, সেটা যদি আমার দেয়া থাকে, সেটা যদি আমার জানা থাকে বা আমি যদি অনুমান করে নিতে পারি, সেক্ষেত্রে আমি পুরো সেলস বাজেটটা তৈরি করে ফেলতে পারবো। এবং সেটার পাশাপাশি ওই যে পরিমাণ আমার বিক্রি হবে সেখান থেকে আমি কোন মাসে কতটুকু বা কোন কোয়ার্টারে কতটুকু আমি ক্যাশ কালেকশন করতে পারবো। যদি সেই সেলসগুলো আমি যদি ধরে নেই, অ্যাজিউমিং যে আমার সবগুলো সেলস হচ্ছে অন ক্রেডিট হবে অথবা ধারে আমি বিক্রি করব,
সেক্ষেত্রে কোন মাসে বা কোন কোয়ার্টারে আমি কতটুকু ক্যাশ কালেকশন করব সেটার পার্সেন্টেজ সহ আমরা এখানে লাস্ট ক্লাসে বের করেছিলাম। সেটা আপনারা নিজেরাই করেছিলেন। আপনারা বলছেন এটা খুবই ইজি, জাস্ট আপনাকে একটু বুঝে নিতে হবে যে কোন মাসে কত পার্সেন্ট। যেমন এখানে আমার 20% ধরার রিজন কি ছিল কেউ বলতে পারবেন? আমরা এখানে যে 20% ধরেছিলাম 20-70-10 কিভাবে ধরেছিলাম এটা? এই 3 লাখের 20%। হ্যাঁ, এটা আমরা কেন ধরেছিলাম 20%? এটা কি কেউ বলতে পারবেন? আমাদের কোয়েশ্চেনে দেয়া ছিল রাইট, যে যে মাসে বিক্রি হবে সেই মাসে হচ্ছে 20%, তারপরের মাসে 70%, তারপরের মাসে জি স্যার। 10%। একটু দাও ছিল। যদি একটু রিমাইন্ড করে দেই, আমাদের হচ্ছে এটা কোয়েশ্চেন। এখানে হচ্ছে দেখেন আপনারা এটা সলভ করেছিলেন, যে কোয়েশ্চেনে বলা ছিল যে যে মাসে বিক্রি করবেন সেই মাসে আপনার হবে 20%, আপনি কালেকশন করতে পারবেন another 70% কালেক্ট দ্য মান্থ ফলোইং সেল। যে মাসে বিক্রি তার পরের মাসে আপনি 70% কালেক্ট করতে পারবেন টাকা, আর বাকিটা আপনি এর পরের মাসে 10% কালেক্ট করতে পারবেন। সো এরকম করে কোয়েশ্চেন দেখে দেখে আমরা কোয়েশ্চেন বুঝে কোয়েশ্চেন দেখে আমরা পুরো এক্সপেক্টেড ক্যাশ কালেকশনটা কমপ্লিট করেছিলাম। এর পরবর্তীতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে প্রোডাকশন বাজেট। আমরা 3টা বাজেট লাস্ট ক্লাসে দেখেছিলাম। সো প্রোডাকশন বাজেটের মধ্যে আমরা নর্মালি যেটা করেছিলাম যে যত ইউনিট আপনি বিক্রি করবেন সেটাকে বেস ধরে নিতে হয়, সেটাকে আমরা শুরুতে ধরে তার উপর ভিত্তি করে আমাদের কত ক্লোজিং ইনভেন্টরি কত থাকবে এবং ওপেনিং ইনভেন্টরি আমাকে কত ছিল সেগুলোকে যোগ বিয়োগ করে দেন হচ্ছে আমরা টোটাল কত ইউনিট প্রোডাকশন করতে হবে সেটা আমরা বের করি। যেমন আমরা যদি এপ্রিল মাসের কথাই বলি, আমাদের বিক্রয়ের টার্গেট ছিল 50,000। আমরা যদি সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি, আমাদের এপ্রিল মাসে বিক্রয়ের ইউনিট হচ্ছে 50, মে মাসে 75। সো এগুলোকে আমরা ডিরেক্টলি এপ্রিল, মে, জুনের মধ্যে আমরা ভাগ করেছিলাম কোয়েশ্চেন দেখে। দেন কোয়েশ্চেনে বলা ছিল এপ্রিল, মে, জুন দেখে আমরা এটা দিয়েছিলাম। দেন কোয়েশ্চেনে বলা ছিল যে 10% অফ দ্য ফলোইং মান্থ ইউনিট সেল হুইচ ইজ এন্ডিং ইনভেন্টরি। আমার ক্লোজিং ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি হবে পরের মাসের বিক্রয়ের 10%। সো সেই অনুযায়ী আমরা 50,000 এর জন্য বা এপ্রিল মাসের জন্য এন্ডিং ইনভেন্টরি বের করেছিলাম 75,000 এর 10%। সেম ভাবে মে মাসেরটা করেছি, জুন মাসেরটা আমরা করেছি। সো এরকম করে বিগিনিং এন্ড এন্ডিং অ্যামাউন্টস গুলোকে আমরা বের করেছিলাম। সো এটার এই ক্লাসের ভিডিও কি আপনাদের ইউটিউবে আমি দিয়েছিলাম? কেউ কি চেক করেছিলেন? জি স্যার, এটা মনে হয় দিয়েছিলেন স্যার। দেয়া হয়েছিল। আচ্ছা, সো আমাকে একটু বলেন নর্মালি এই কোয়ার্টারটা আমরা বের করি কিভাবে, বা এটা তো টোটাল কলাম বলতে পারি। সো এটাকে আমরা বের করি কিভাবে? আমরা সবগুলোকে যোগ করে দিই রাইট? এগুলো যোগ করে জি স্যার। আচ্ছা, কিন্তু এটাকে আমরা যোগ কেন করি নাই? এটাকে আমরা শুধু কেন 8,000 রেখেছি, যোগ কেন করি নাই? এটা স্যার যে এন্ডিং ইনভেন্টরি যে ফলোইং মান্থ ওই হিসাব করে স্যার। আচ্ছা, তো এটার ইন্ডিকেশন হচ্ছে আমার পুরো 3 মাসের যেটা এন্ডিং সেটা পুরো কোয়ার্টারের এন্ডিং, আর যেটা 3 মাসের বিগিনিং সেটা আমার পুরো কোয়ার্টারের বিগিনিং। মনে পড়ে জি স্যার। যখন আমরা এটা করেছিলাম জি স্যার। এবং বলছিলাম যে যেটা আমার এপ্রিল মাসের এন্ডিং সেটা নিশ্চয়ই মে মাসের বিগিনিং, জি সেম ভাবে মে মাসের যেটা এন্ডিং সেটা জুন মাসের বিগিনিং। Beginning. এরকম করে আমরা এই টোটাল প্রোডাকশন ইন ইউনিটসটা বের করেছিলাম। So এই হচ্ছে আমাদের রিক্যাপ যে আমরা লাস্ট ক্লাসে কি কি করেছি। মাত্র এই 3টা বাজেট করেছি, আজকে বাকিগুলো আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আপনাদের নেক্সট উইকে তো ক্লাস হবে না রাইট? জি স্যার, রাইট। 6-7 জন ট্যুরে থাকবেন, সো আমাদের কোনো ব্যাচেরই মনে হয় ক্লাস হবে না। এবং এর পরের সপ্তাহে দেখা যাচ্ছে আমাদের ইয়া শুরু হচ্ছে, পিএল শুরু হয়ে যাবে রাইট? জি স্যার। সো পিএল আমাদের 10 তারিখ থেকে মনে হয় 16 তারিখ পর্যন্ত। না স্যার, 16 তারিখে এক্সাম আছে। 16 তারিখ থেকে এক্সাম 15 তারিখ পর্যন্ত রাইট। রুটিন কি পাবলিশ হয়েছে? জি স্যার, পাবলিশ হয়েছে।
আমার এক্সামটা কবে বলতে পারেন আপনাদের? ফার্স্টেই কি দিয়েছে? ফার্স্টে তো দেওয়ার কথা না মনে হয়। না স্যার আপনারটা ফার্স্টে হচ্ছে আফিয়ান এমএমএস। স্যার আপনার এক্সামটা জানুয়ারির 30 তারিখে। জানুয়ারি 30, না না স্যার 27 27 অনলাইন এক্সাম 27। 27 ইয়েস, সো অনেক দেরি আছে। আপনারা কি আমাদের একটা ক্লাস হয়তো এক্সট্রা লাগবে, পিএল এর মধ্যে কি আপনারা করবেন? স্যার পিএল এর মধ্যে করলে ভালো, বাট অন্যান্য কোর্সের ব্যাপারটা তো বলতে পারছি না। তাহলে তো যেমন আমাদের যেমন দেখা যায় আপনারা 10 তারিখে ক্লাস করতে পারবেন কিনা, 10 তারিখ অথবা 14 তারিখ, যদি অন্যরা ক্লাস 10 না তারিখ নেয়। পারবো স্যার। 10 তারিখ তো স্যার এইদিকেই দেন স্যার স্যার, এটা 10 কি তারিখ। ও আচ্ছা আচ্ছা, 10 তারিখে তো আমরা আসবই না, জি জি 10 জি স্যার তারিখে হবে না। স্যার 10 এক্সামের তারিখে মধ্যে এক্সামের মধ্যে হইলেই হ্যাঁ, ভালো হয়। এক্সামের মধ্যে আমরা নিতে পারি। আপনি দেখেন তো আমাদের দিন এক্সামের গ্যাপ আছে, 27-এর gap আগে গ্যাপ এক্সামের আগে কতদিন আছে? আমাদের 23rd একটা এক্সাম আছে, দেন একবার 27। তার মানে আপনি 24th থেকে একটা প্ল্যান করতে পারেন, বা 25th 26 রাইট মানে রাইট, আমরা 24-এ নিতে পারি, 24-25। 24টা মনে হয় একটু টাফ হয়ে যেতে পারে, কারণ যদি 23 তারিখে আমাদের রিটেন হয়, আচ্ছা ভাইবা হয়। রাইট, ভাইভা থাকবে, হ্যাঁ, এক্স্যাক্টলি। এটাতে 25-এর পর হলে আমাদের জন্য ভালো হয়। 25 বেটার স্যার, সেফ সাইড। 25 রাইট, ফাইন। সো 25 জানুয়ারি আমরা একটা এক্সট্রা ক্লাস নিব। আমাদের যদি কোনো টপিক বাকি থাকে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব, প্লাস আমরা কোয়েশ্চেন প্যাটার্নটা ওই দিন কমপ্লিটলি ডিসকাস করে দেব। ওকে স্যার, এটা খুব ভালো হবে স্যার। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট আমরা ভাইভা নিব নাকি হচ্ছে এমসিকিউ নিব, আমরা যেমন ডিসকাশন করেছিলাম শুরুতে, এমসিকিউ নিব নাকি ভাইভা নিব সেটা আমরা ওই দিন ফাইনাল ডিসিশন দিব। ওকে, ওকে স্যার স্যার। এমসিকিউ নিয়েন ঠিক স্যার, আছে। এমসিকিউ Yes. ভালো হবে স্যার। এটা ওই দিন আমরা চিন্তা ভাবনা করে দেখবো যে এমসিকিউ আদৌ ভালো হবে কিনা, নাকি ভাইভাটাই ভালো হবে, স্যার একটা সেটা আমরা ভাইবা ওই দিন দিচ্ছেন ডিসকাশন স্যার, করবো যদি ইনশাআল্লাহ। এমসিকিউ নেন তো সেই ক্ষেত্রে মার্ক মনে হয় বেশি ক্যারি করবে স্যার। আচ্ছা আচ্ছা, স্যার মার্ক বেশি এমসিকিউ পাওয়া নিলে যাবে না। স্যার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটা স্যার চিন্তা করব। এমসিকিউ তো অনেক কঠিন প্রশ্ন করে স্যার। প্রশ্ন যতই কঠিন হোক অ্যান্সার কিন্তু পারেন আপনারা সবাই না? অ্যান্সার তো বাদ যায় না একটাও দেখি। স্যার সব দিতে পারি নাই স্যার, দুইটা হয় নাই আমার। আচ্ছা, সো আজকে আমরা নিউ ম্যাথ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে বাজেটেরই। একটা তো আমি ভিউ দেখতে পারিনি, মানে আমি দেখছিলাম ও ভিউ করার পরে যে সবগুলোই মানে আপনার সবুজ কালি দিয়ে টিক দেওয়া, কিন্তু মার্কটা বুঝতে পারিনি স্যার। বাকিদের কি হাকিম অবস্থা? হাকিম বাকিরা কি ইমরান বুঝতে স্যার পারছেন? অন থেকে। বাকিরা কি কুইজের মার্ক পেয়েছেন? জি স্যার, এটা তো সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দেওয়া হয়েছে। আচ্ছা, ওটা অটোমেটিক ওয়েতে ওই নাম্বারটা শো করে। কারেক্ট অ্যান্সার কি শো করে? একটু কথা বলি স্যার, এই প্লিজ। কুইজের মার্কসটা কি একটু বলা যাবে স্যার? আমি মানে খেয়াল করিনি, আমি পরে জেনেছি যে ওটা সাথে সাথে দেখা গিয়েছে। আচ্ছা, আমি ওটা এখনো আমার কম্পাইল করা হয় নাই, আমি জানাই দিব। জি স্যার। ঠিক আছে, স্যার গ্রুপে দিয়ে দিলে সবাই আমরা দেখে নেবো স্যার। গ্রুপে দিয়ে দিলে কি ভালো হবে? ঠিক আছে, আমি ওটা চেক করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা একটু দেখি ডিরেক্ট ম্যাটেরিয়ালস বাজেটটা কিভাবে করা যায়। সো আমরা যখন সেলস বাজেটটা করলাম, আমাদের সেলস বাজেটের মেইন পারপাস ছিল যে কত ইউনিট আমার বিক্রি হবে, কত টাকার পণ্য বিক্রি হবে সেটাকে বের করা। দেন প্রোডাকশন বাজেটের আমার টার্গেট ছিল যে যত ইউনিট আমার পণ্য বিক্রি করতে হবে তার জন্য অ্যাকচুয়ালি কতগুলো ইউনিট উৎপাদন করতে হবে। আমার 50,000 বিক্রি হওয়া মানেই যে আমার 50,000 উৎপাদন করতে হবে এমন না, কমও লাগতে পারে বেশিও লাগতে পারে, ডিপেন্ডিং অন আওয়ার স্টক অথবা ইনভেন্টরি। জি স্যার। আপনি যতগুলো প্রোডাকশন করছেন, এখন আমাদের কাজ হচ্ছে চেক করে দেখা বা বের করা যে কতটুকু ডিরেক্ট ম্যাটেরিয়াল বা র ম্যাটেরিয়ালস আমার লাগবে। ফর এক্সাম্পল, আপনার প্রোডাকশন হচ্ছে 60,000 ইউনিটস, সো 60,000 ইউনিটের জন্য আপনার কতটুকু র ম্যাটেরিয়ালস দরকার হবে। আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে জি পাচ্ছেন? স্যার। জি স্যার, একটা এক্সেল শিট দেখতে পাচ্ছি তো স্যার। জি, জি স্যার। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কতটুকু আপনার র ম্যাটেরিয়ালস দরকার হবে এবং তার জন্য আপনার কস্টিং কত হবে, খরচ কত হবে, সেটাকে আমরা একবারে এই ডিরেক্ট ম্যাটেরিয়াল বাজেটের মাধ্যমে
বের করব। সো যতগুলো বা যত কেজি বলেন বা যত পাউন্ড বলেন বা যত গ্রাম বলেন, যতটুকু ম্যাটেরিয়াল আপনার কিনতে হবে সেটার টাকা তো আপনাকে পরিশোধ করতে হবে, রাইট? জি স্যার। এখন বিজনেসে নর্মালি আমরা শুরুতে বলছিলাম আগের ক্লাসে যে আমি নর্মালি পারচেজ এবং সেলসটা ধারে করতে বেশি পছন্দ করি। যে কোনো বিজনেস ধারে পারচেজ করে এবং ধারে বিক্রি করে, আদারওয়াইজ বিজনেস রান করা ডিফিকাল্ট ক্যাশে যদি আপনি করতে চান। এটা পসিবলও না অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম সময় পসিবল না। তো সেজন্য আপনি যখন এই র ম্যাটেরিয়ালসগুলো পারচেজ করবেন, আপনি একবারে টাকা শোধ করতে পারবেন? না স্যার, পার্শিয়ালি পেমেন্ট। আপনি পার্শাল পেমেন্ট করবেন। তো আগে আমরা যেরকম করে আসলাম ওই যে ক্যাশ কালেকশনের সময় যে এই মাসে কিছু, পরের মাসে কিছু বা তারপরের মাসে কিছু, সো এরকম করে এই ম্যাটেরিয়াল বাজেটের জন্য আমার টাকাগুলো ভাগ ভাগ করে ভিন্ন ভিন্ন মাসে ভিন্ন ভিন্ন অ্যামাউন্টে আমরা প্রদান করব, এবং সেটাকে আমরা বলবো এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট বাজেট। ক্যাশ ডিসবার্সমেন্ট, ক্যাশ চলে যাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। সো আমরা আগে শুরুতে ম্যাটেরিয়াল বাজেটটা দেখি। সো কোয়েশ্চেনটা একটু সবাই পড়বেন, এবং কোয়েশ্চেনে যেই হাইলাইটেড মার্কসগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট, এই অ্যামাউন্টসগুলো বা এই ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট। সো পুরোটা একবার একটু পড়বেন সবাই প্লিজ। স্যার পড়েছি স্যার। বেসিক কিছু ইনফরমেশন আমরা আইডেন্টিফাই করি তাহলে। যেমন এই বক্সের মধ্যে বলছে যে আপনার কোন বছরে, ফর এক্সাম্পল ইয়ার 2-তে 4টা কোয়ার্টারে কোন কোয়ার্টারে কতগুলো প্রোডাক্ট বা কতগুলো ইউনিট উৎপাদন করা দরকার সেগুলো এখানে আছে। এখন বলছে 60,000 বটলস সে উৎপাদন করতে চায়। একটা বোতল উৎপাদন করতে তার কতটুকু অয়েল দরকার হয়? কোয়েশ্চেনের শুরুতে বলছে 3 grams of musk oil are required for each bottle of the perfume by a company. সো আমার একটা বোতল উৎপাদন করতে 3 grams অয়েল দরকার হয়, তাহলে 60,000 করতে কত লাগবে? আর 180 গ্রাম 180 স্যার 1,80,000 Yes, 1,80,000 exactly. So 1,80,000 gram of musk oil are required for 60,000 units, right? So এটা আপনি কিভাবে করলেন? জাস্ট মাল্টিপ্লিকেশন, সিম্পল। একটার জন্য কত আর 60,000 জন্য কত হবে, ফাইন। সো এখন আরেকটু বলেন, যদি আপনার 1,80,000 গ্রাম অয়েল দরকার হয় এবং 1 গ্রামের দাম যদি 1.5 হয়, তাহলে আপনার টোটাল কস্টিং কত হবে 60,000 এর জন্য? স্যার আবার একটু বলেন স্যার। আপনার দেখেন সেকেন্ড লাইনটা বলছি আমরা, দ্য কস্ট অফ দ্য মাস্ক অয়েল ইজ $1.5 পার গ্রাম। এই অয়েলের দাম 1 গ্রামের জন্য 1.5 টাকা, তাহলে 1,80,000 গ্রামের জন্য কত হবে? স্যার 1,80,000 কোন দিয়ে দিব স্যার আমরা? Yes, গুণ দিয়ে দিবেন। দেব স্যার। Same জি স্যার। মাল্টিপ্লিকেশন করলে তার মানে ইজি না অঙ্ক শেষ? 2,70,000 টাকা। 1,70,000 হবে। এক্স্যাক্টলি। সো 2,70,000 আপনার অঙ্ক টাকা। এখানেই অলমোস্ট কমপ্লিট। সো বেসিক আমাদের যেই কাজ সেটা আমাদের শেষ। আন্ডারস্ট্যান্ডিং সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। কি করতে চাচ্ছি, আমাদের কতগুলো প্রোডাকশন দরকার তার সাথে আমরা গ্রামসকে গুণ করে দিচ্ছি, দেন আমরা কস্টিং আনছি। নিচে একটু লেজ লাগানো আছে একটা, লেজটা হইলো দ্য ইনভেন্টরি অফ মাস্ক অয়েল অ্যাট দ্য এন্ড অফ আ কোয়ার্টার মাস্ট ইকুয়াল 20% অফ দ্য ফলোইং কোয়ার্টার্স প্রোডাকশন নিডস। সো আমার এন্ডিং ইনভেন্টরি আনতে হবে না, ক্লোজিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি। আমার যে অয়েল বা গ্রামস
অফ অয়েল আমি পারচেজ করছি, এটা তো স্টকে রেখে দেই, সেখান থেকে নিয়ে নিয়েই তো আমি উৎপাদন করি। জি স্যার। সো আমার যদি বা গত বছরের গত কোয়ার্টারের ক্লোজিং স্টক রয়ে যায়, সেটা আমি এই মাসে বা এই বছরে স্টার্টিং উৎপাদন শুরু করব না? জি স্যার। জি, তো এই বিগিনিং এবং ক্লোজিং ইনভেন্টরি প্লাস মাইনাস করে দেন হচ্ছে আমরা এই পুরো ম্যাটেরিয়াল বাজেটটা কমপ্লিট করব। সো আমি স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছেন? জি। জি স্যার। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল বাজেটের ফরম্যাট। এটা আমাদের ফরম্যাট। এখানে দেখেন আমরা শুরুতে দিয়েছি বাজেটেড প্রোডাকশন। বাজেটেড প্রোডাকশন হচ্ছে যেটা আমরা উৎপাদন করতে চাচ্ছি, আমাদের যে টেবিলের মধ্যে যে বাজেটেড প্রোডাকশন আছে সেই অ্যামাউন্টগুলোকে আমরা ফার্স্ট কলামে বসাবো। সো এই বাজেটের জন্য আমাদের ফার্স্ট যেটা দরকার প্রোডাকশন, দেন আপনি কত গ্রাম পার ইউনিট দরকার হয় সেটা, দেন এন্ডিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি আর কস্ট। মাঝখানে হচ্ছে একটার পর আর একটা আসে, সেটা আমরা এক্সপ্লেন করব। ফার্স্ট হচ্ছে বাজেট প্রোডাকশন। সো এই ইউনিটগুলো আমরা কোশ্চেন থেকে কি বসিয়ে ফেলতে পারি? জি স্যার। জি স্যার। যা আছে আমরা সেটাকেই জাস্ট বসিয়ে ফেলি। ফাইন, দেন আমরা হচ্ছে কোশ্চেনে দেখে বলতে পারবো ম্যাটেরিয়ালস পার ইউনিট কত লাগবে। স্যার পার ইউনিট স্যার 3 দিয়ে গুণন দিলে স্যার হয়ে 3, যাবে। সব কোয়ার্টারই 3, জি স্যার। অ্যানুয়ালও 3। সো প্রোডাকশন ইউনিট দেখেন আপনারা বের করুন 1,80,000। 1,80,000 আপনার 60,000 ইন্টু 3 গুণ করার পরে সবগুলোই আপনার সেম এসছে, রাইট? এমন সবগুলো সেম। আচ্ছা, জি স্যার। এরপরে আসেন দেখি আমাদের অটো ক্যালকুলেশন হয়ে গেছে, কারণ এখানে আমার ফর্মুলা দেওয়া আছে। তো এই ক্যালকুলেশনটা কিভাবে হলো আমরা একটু দেখি। লাস্টে আমরা যেরকম করে আসছিলাম প্রোডাকশন বাজেটে এন্ডিং ইনভেন্টরি বের করা, সেম ভাবে কোয়েশ্চেনে বলছে যে এন্ডিং ইনভেন্টরি রাখতে হবে 20% অফ দ্য ফলোইং কোয়ার্টার। তার মানে পরের কোয়ার্টারের যেই প্রোডাকশন নিডস তার 20%। সো এই জন্য দেখেন আমরা দিয়েছি যে পরের কোয়ার্টারে যা আসবে তার 20%। সেম ভাবে এটাতেও তাই, পরের কোয়ার্টারে যা আসবে তার 20%। সো এভাবেই এন্ডিং ইনভেন্টরি আমরা বের করি। এখন কোয়েশ্চেন হচ্ছে স্যার ফোর্থ কোয়ার্টার তো ফাঁকা, এখানে কিছু আসবে না? আমরা প্রত্যেক কোয়ার্টারের জন্য বের করলাম পরের কোয়ার্টারের 20%, রাইট? পরেরটার 20%। তাহলে ফোর্থ কোয়ার্টারে গিয়ে কি হবে? স্যার ফোর্থ কোয়ার্টার স্যার আমার পরের মাসের তো হিসাব আনতেছি না স্যার, সেক্ষেত্রে আসবে না তো স্যার। তাহলে একটু খেয়াল করেন, আমরা যখন এই ম্যাথটা করেছিলাম, সো এই 8,000 কোত্থেকে আসছিল? ও বের স্যার। করলাম, তখন আমরা কোত্থেকে আনছিলাম এটা? আমরা এনেছিলাম এর পরের মাসে যাচ্ছিল, সেখান থেকে তথ্য ব্যবহার করে আমরা এখানে বসিয়েছি। তো সেম ভাবে যখন আমরা এখানকার এন্ডিং ইনভেন্টরি বের করব, তখন কোয়েশ্চেনে দেখেন পরের বছরের একটা ইনফরমেশন দেয়া আছে না? 70,000। জি স্যার। জি স্যার। এই 70,000 ব্যবহার করে আমরা এই এন্ডিং ইনভেন্টরি বের করব। কিভাবে করব আমরা ফর্মুলাটা দেখি। নরমালি আমার যখন কোয়েশ্চেনে বাজেটেড প্রোডাকশন বলা ছিল 60,000 এবং ম্যাটেরিয়াল ছিল 3, আমি গুণ করে দিয়েছি। জি স্যার। সো কোয়েশ্চেনে আমরা দেখি যে পরের বছর কত বলা আছে। পরের বছর বলা আছে 70,000। তাহলে আমার এখন পরের বছরের প্রোডাকশন নিড কত হবে? স্যার 70,000 ভাগ 3। 70,000 ইন্টু 3। 2,10,000 70,000 ইন্টু 3 ইন্টু 3, 2,10,000 আসবে। এবং এটার কত পার্সেন্ট? 20%। এটার 20%। এই দেখেন, এইভাবে পরের বছর যখন আমাদের ফরম্যাটের মধ্যে পরের বছরের নাম আসবে না বা পরের মাসের নাম ঠিকই আসবে না, কিন্তু পরের মাসের বা পরের বছরের তথ্য ব্যবহার করে আমরা এন্ডিং ইনভেন্টরিটা বের করব। ক্লিয়ার? জি স্যার। বাকিরা কি বুঝতে পারছেন? স্যার এবার বুঝতে পেরেছি। যদি বুঝতে অসুবিধা হয় আমাদের ভিডিওটা আরেকবার রিভিউ করবেন,
ক্লাস আরেকবার রিভিউ করে চেক করে দেখবেন যে আমরা কিভাবে করছি। বিগিনিং ইনভেন্টরি কোথায় পাবো? আমরা তো নর্মালি জানি যে আগের মাসের যেটা এন্ডিং সেটা পরের মাসের বিগিনিং। সো যেমন ফার্স্ট কোয়ার্টার যেটা এন্ডিং ছিল সেটা সেকেন্ডের বিগিনিং, সেকেন্ডের এন্ডিংটা পরের মাসের বিগিনিং। সো এরকম করে আমরা পেয়েছি, কিন্তু প্রথম কোয়ার্টারের বিগিনিং কোথায় পাবো? স্যার কোশ্চেন দেওয়া ছিল তো স্যার, আছে তো স্যার। কোয়েশ্চেনে দেয়া আছে এই জি যে। স্যার, এই যে 36 স্যার। So a total of 36,000 grams of musk oil will be on hand to start the first quarter. জি স্যার। So এটাই আমাদের ফার্স্ট কোয়ার্টারের বিগিনিং। এবার দেখেন এটা বের করতে কারো কোনো অসুবিধা আছে কিনা বা কেউ বুঝতে পারেন নাই কিনা। প্রোডাকশন নিড হলো যত আপনার প্রোডাকশন করতে হবে, আর ম্যাটেরিয়াল টু বি পারচেজড হলো সেই প্রোডাকশন নিডসের জন্য 1,80,000 গ্রাম তো আমার দরকার, কিন্তু আসলেই আমার কতটুকু পারচেজ করতে হবে সেটা আমরা এন্ডিংকে যোগ করলাম এবং বিগিনিংকে বাদ দিলাম, দিয়ে আমরা বলছি আমাদের 1,98,000 গ্রাম পারচেজ করতে হবে ফার্স্ট কোয়ার্টারে। পরের কোয়ার্টারে 3,06,000, 4,20,000 এরকম করে প্রত্যেক কোয়ার্টারের কতটুকু গ্রাম বা কত গ্রাম পারচেজ করতে হবে সেটা আমরা পেলাম। এরপরে হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, এটা কোয়েশ্চেনে দেওয়া ছিল না? জি স্যার। জি স্যার, 1.5। আচ্ছা 1.5 25 আপনি 1.5 দিবেন, তখন আপনি টোটাল ম্যাটেরিয়াল কস্টটা পাবেন। সো 1,98,000 গ্রামের জন্য আপনার খরচ হচ্ছে 2,97,000, 3,06,000 জন 4,59,000, এরকম করে পুরো বাজেটটা আমরা তৈরি করলাম। একবার একটু চেক করে দেখবেন কারোর কোথাও প্রবলেম আছে কিনা এটা বুঝতে। স্যার এখানে বিগিনিং ইনভেন্টরি এই যে 36,000, এটা তো ওই যে দেওয়া আছে, এরপরে যেটা পরের সেকেন্ড কোয়ার্টারে যেটা স্যার ওইটা 54,000 ওইটা স্যার, সেকেন্ড এটা কোয়ার্টার আমরা কোনটা? ও আচ্ছা আমরা ও কি আচ্ছা আচ্ছা, বলছিলাম এখানে আছে। যে আপনার জি যেটা স্যার এখন বুঝতে পারছি। প্রথম কোয়ার্টার এন্ডিং পরেরটার সেটা বিগিনিং আমরা এখানে নিয়ে এসেছি। বুঝে গেছে সবাই জি স্যার। যারা আছেন ক্লাসে? সো আমার 2,97,000 টাকার ম্যাটেরিয়াল কিনতে হবে ফার্স্ট মান্থে। ফার্স্ট মান্থে আমি কি এত টাকা শোধ করে দিতে পারবো? আমাকে সেই সামর্থ্য আছে? আমার কোম্পানি পলিসি বলে যে পুরো পেমেন্ট আমি একবারে করি না, আমি 70% পেমেন্ট করি যেই কোয়ার্টারে আমি কিনি সেই কোয়ার্টারে। দেখেন এখানে নিচে ছোট্ট লাইন বলছে 70% অফ আ কোয়ার্টার্স পারচেজ is paid in the quarter of purchase. So যেই কোয়ার্টারে আমি কিনি সেই কোয়ার্টারে 70% আমি দেই, আর বাকি 30% আমি পেমেন্ট করি পরের মাসে। বুঝতে অসুবিধা আছে? না স্যার। নাই। তাহলে ফার্স্ট কোয়ার্টারে আপনি পেমেন্ট করবেন কত টাকা? স্যার এটা স্যার গুণন 70% দিলেই তো হয়ে যাবে স্যার। জি দিয়ে বলেন তো কত আসে? স্যার স্যার দিচ্ছি স্যার। স্যার 2,07,900। 2,07,900, এটা হচ্ছে 70%। কোন মাসে আমি এটা পেমেন্ট করবো বা কোন কোয়ার্টারে দিব? প্রথম ফার্স্ট কোয়ার্টারে। কোয়ার্টারে দিবেন, আর ফার্স্ট বাকি যা কোয়ার্টারে। থাকে সেটা নেক্সট কোয়ার্টার। জি Next স্যার। quarter। আচ্ছা, সো আমরা ওই যে ক্যাশ কালেকশন যেমন করে আসছি সেম ভাবে আমরা ক্যাশ ডিসবার্সমেন্ট বাজেটটা করি। সো এটা আমাদের কোয়েশ্চেন। দেখেন 2,97,000 আপনারা বলছেন ফার্স্ট কোয়ার্টারে দেওয়ার জন্য, রাইট? স্যার সো আমরা ফার্স্ট কোয়ার্টারে বসাই 2,07,900, আর বাকি 30% স্যার পরের মাসে কোয়ার্টারে স্যার। 89,100 কমপ্লিট। সেম ভাবে এর পরের কোয়ার্টারগুলো আপনাকে করতে হবে এবং লাস্ট কোয়ার্টার পর্যন্ত আমাদের আনতে হবে। সামনে একটা দেখেন ছোট্ট একটা আইটেম ছিল অ্যাকাউন্টস পেয়েবল। আমার এখানে কোয়েশ্চেনে বলা ছিল লাস্টের অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 50,000 এবং সেটা দিয়েই আমার স্টার্টিংটা শুরু হবে, যেটা গত বছরের লাস্ট ইয়ারের অ্যাকাউন্টস পেয়েবল সেটা এই বছরের স্টার্টিং দিয়ে আমরা শুরু করব। তো সেই জন্য আমরা অ্যাকাউন্টস পেয়েবলকে ফার্স্ট কোয়ার্টারে দিয়েছি, যেমনটা আমরা এক্সপেক্টেড ক্যাশ কালেকশনেও বলছিলাম যে অ্যাকাউন্টস রিসিভেবল থাকতে পারে।
আচ্ছা, সো বাকিগুলো নিশ্চয়ই কমপ্লিট করা সম্ভব। জি স্যার। জি স্যার, এটা ভ্যালু তো তাহলে দেওয়া আছে। ফিল আপ করে ফেলেন প্লিজ। সবাই কি দেখতে পাচ্ছেন? আমরা এটা কমপ্লিট করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। জি স্যার। সো এভাবে করে আমরা এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট কমপ্লিট করি। খুবই ইজি এটা, আগেরটা যেরকম করেছিলাম, এবং ডিরেক্ট ম্যাটেরিয়াল বাজেটটাও খুব ইজি আমি আশা করছি। আপনার জাস্ট যে এন্ডিং আর বিগিনিংটা একটু প্রবলেম, আর বাকিটা তো জাস্ট মাল্টিপ্লিকেশন, আর কিছুই না। স্যার এই যে এই কোশ্চেনটা কি আমাদের এই স্লাইডটা কি দেওয়া আছে স্যার এই গুগল ক্লাসরুমে? আমাদের এক্সেল শিট ক্লাসরুমে দেওয়া হয় না। না স্যার, এই যে যেটা এই কোশ্চেন যেটা, হ্যাঁ, কোয়েশ্চেন দেওয়া থাকার কথা সম্ভবত, আই এম নট শিওর দেওয়া আছে কিনা, একটু চেক করে যদি দেখবেন। দেওয়া না যদি থাকে স্যার দেওয়া একটু, না থাকে আমি মনে দিয়ে হয় দিব। নাই স্যার, আমি দেখছিলাম, তাহলে একটু দিয়ে দিন আচ্ছা, স্যার, তাহলে এটা এটা দিলে দিয়ে দিব। আমাদের জন্য সুবিধা এখানে হয়। হচ্ছে 7টা ম্যাথ আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে যাবে, 8-1 থেকে 8-7 পর্যন্ত। তার মধ্যে 3টা আমরা অলরেডি কমপ্লিট করেছি, আর বাকিগুলো আজকে আমরা শেষ করব। সো এরপরগুলো খুবই ইজি, খুবই ছোট্ট ছোট্ট। তার জন্য আপনারা হচ্ছে হাতে লিখে এগুলো সাবমিট করবেন, যেগুলো আমরা যেমন আমরা এক্সেল শিটে করছি, তো সেগুলোই আপনারা হাতে লিখে সাবমিট করবেন। ঠিক আছে? স্যার হাতে লিখে দেবো না স্যার, এক্সেল শিট দিয়ে দেবো জি স্যার? স্যার। না, হাতে লিখে সাবমিট করলে বেটার। আপনাদের এক্সাম হলে তো হাতে লিখে করতে হবে। জি স্যার। আর আমি যেটা কমপ্লিটলি আপনাদের সলিউশন করে দিচ্ছি, আপনি ভিডিও দেখে জাস্ট হাতে লিখে দিতে পারেন। আন্ডারস্ট্যান্ডিংটা মাচ মোর ইম্পর্ট্যান্ট। হাতে লিখলে একটু প্র্যাকটিস হলো। সো পরীক্ষার খাতায় আপনি যখন করবেন এই বক্সটাই ফলো করবেন। আবার বলছি, আপনি যখন এক্সামে এই বাজেট অ্যান্সার করবেন, তখন আমরা যে বক্স করছি ক্লাসে সেই বক্সটা ফলো করবেন। অনেক সময় দেখা যায় যে ডিফারেন্ট টাইপস, আপনার প্যারাগ্রাফ স্টাইলে অনেকে লেখে, অনেকে টেক্সট স্টাইলে লেখে, সেগুলোতে কিন্তু আমরা নাম্বার দেই না। কারেক্ট অ্যান্সার হলেও সেগুলোতে নাম্বার প্রোভাইড করা হয় না, কারণ এটা আমাদের নর্মালি শিডিউল আকারে আমরা এটাকে প্রিপারেশন করি। ওকে, সো সেই জন্য আমরা যেভাবে করছি ক্লাসে এই বক্স ফরম্যাটটা সবাই ফলো করবেন। এবং দেখা যায় যে 50-60 জনের মধ্যে 10-12-15 জন হচ্ছে করে না। সো সবার জন্য আমার একটা সাজেশন হচ্ছে বক্স ফরম্যাটটা ফলো করবেন। বক্স ফরম্যাট ফলো করে নাম্বার কম, মানে নাম্বার কাটার কোনো চান্স থাকে না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো এরপর আমরা দেখি ডিরেক্ট লেবার বাজেট। আচ্ছা, আমরা যে এখানে ডিসবার্সমেন্ট বাজেটটা করলাম, আমাদের এই লাস্টের যে আইটেমটা, এই আইটেমটা আমার দরকার হয় ক্যাশ বাজেটের জন্য। এই টোটাল ক্যাশ ডিসবার্সমেন্ট আমার কত হলো ডিরেক্ট ম্যাটেরিয়ালের জন্য, সেটা আমাদের দরকার হয়
ক্যাশ বাজেটে গিয়ে, আদারওয়াইজ আমার তো এটা করার দরকার ছিল না। সো এখান থেকে ক্যাশ ডিসবার্সমেন্ট বাজেট থেকে আমাদের এই লাস্ট আইটেমটা চলে যায়। ঠিক তেমনই আমাদের সেলস বাজেটের মধ্যে যে আমরা ক্যাশ কালেকশন বাজেট যখন করি তখন ক্যাশ কালেকশনের এই লাস্ট আইটেমটা ক্যাশ বাজেটের মধ্যে চলে যায়। এই দুটো আইটেম আমরা পেলাম। এরপর আমরা দেখি ডিরেক্ট লেবার বাজেট। কোয়েশ্চেন আমরা একটু দেখি ডিরেক্ট লেবার বাজেট, যে আপনার যত উৎপাদন করা দরকার, র ম্যাটেরিয়ালস ব্যবহার করে পণ্য যতটুকু উৎপাদন করা দরকার, সেগুলোর জন্য আমার কত টাকা শ্রমিককে প্রদান করতে হবে বা কত টাকা ডিরেক্ট লেবার আমার দরকার হবে, সেটাকে আমরা একটু বের করি। সেটা নিউ আরেকটা ম্যাথ। আমরা এখানে একটু দেখি যে বলছে ইউনিটস টু বি প্রডিউসড, দ্য প্রোডাকশন ম্যানেজার অফ রডার্ন কর্পোরেশন প্রিপেয়ার দি ফলোইং কোয়ার্টারলি প্রোডাকশন ফোরকাস্ট ফর দ্য নেক্সট ইয়ার। সো তাদের ফার্স্ট কোয়ার্টার 8,000 ইউনিট প্রোডাক্ট উৎপাদন হবে, সেকেন্ড কোয়ার্টারে 6,500, থার্ড কোয়ার্টারে 7,000, ফোর্থ কোয়ার্টার 7,500। ফাইন। বলছে ইচ ইউনিট রিকোয়ার্স 0.35 ডিরেক্ট লেবার আওয়ার, মানে একটা পণ্য উৎপাদন করতে 0.35 ঘন্টা শ্রম ঘন্টা দরকার হয়। তাহলে 8,000 ইউনিট উৎপন্ন করতে কত লাগবে? মাল্টিপ্লিকেশন। স্যার সো 8,000 ইন্টু 2800। আচ্ছা, 2800 শ্রম ঘন্টা আপনার দরকার, রাইট? 2800 টাকা বা ডলার না, কিন্তু 2800 শ্রম ঘন্টা। 8,000 পণ্য উৎপাদন করতে ইয়েস লেবার আওয়ার্স, আপনার 2800 ঘন্টা দরকার হবে। 1 ঘন্টার জন্য পেমেন্ট কত? $15। স্যার তাহলে 2800 জন্য 42,000। 2800 কে কি আমরা আগে 60 দিয়ে ডিভাইড করব না স্যার? না, আমাদের 60 দিয়ে ডিভাইড করার কোনো দরকার নেই, কারণ আমাদের এখানে ডিরেক্টলি লেবার আওয়ার দেওয়া আছে। যদি এখানে মিনিটসে থাকতো তখন আমাদের একটা ঝামেলা তৈরি হতো। 60 দিয়ে করতে হতো, ঘন্টা করে তখন আমাদের দিতে 60 হতো। দিয়ে ঘন্টা দেওয়া আছে। এক্স্যাক্টলি। এই যে এখানে যখন ঘন্টা আওয়ার্সে দেয়া থাকে তখন আমাদের আর কোনো কনভার্সনের দরকার নাই, ডিরেক্ট আমরা করতে মিনিটে পারি। থাকলে করতে হতো স্যার, তাহলে স্যার 180 মিনিট বা সেকেন্ডে থাকলে করতে হতো। ইয়েস। সো আমরা পার আওয়ারে করছি। সো হোয়াট ইফ এখানে বলা আছে যে ইচ ইউনিট রিকোয়ার্স 35 মিনিটস পার ইউনিট, তখন কি করতাম? 60 দিয়ে ভাগ দিলে যেটা আসতো সেটা হচ্ছে স্যার আমাদের কাকে ভাগ দিতাম? এই যে স্যার এই যে 35 কে, ইয়েস 35 কে 60 দিয়ে ডিভাইড করে আমার যেটা আসতো সেটাকে আমরা 8,000 সেটা আমরা আওয়ার হিসেবে ইয়েস উল্লেখ করতে আওয়ারে পারি। কনভার্ট করি। ইয়েস, মিনিটস বলেন বা সেকেন্ডস বলেন, আপনি এইভাবেই কনভার্সন করে নেবেন। এবং যদি এখানে আমার ডলারটা পার আওয়ার না করে আমরা পার 8 আওয়ার করি বা পার 6 আওয়ার করি বা পার উইক করি, তখনও কিন্তু আপনি এইভাবে কনভার্সন করে নিতে হবে। যেমন এখানে আপনি বলছে পার ঘন্টা দেখে আপনি ডিরেক্টলি গুণ করতে পারতেছেন। যদি এখানে বলতো পার মিনিট, তখন কি হইতো? স্যার ওটা স্যার কনভার্ট আমাদের করতে 60 দিয়ে গুণ তখন দিতে হতো এই স্যার। আওয়ারকে আবার মিনিটে কনভার্ট 60 করে দিয়ে গুণ নিতে দিতে হতো। হতো স্যার। এক্স্যাক্টলি। সো তাহলে এরকম যে পরিবর্তন, ছোট ছোট পরিবর্তনগুলো আছে, এগুলো একটু খেয়াল রাখবেন। এগুলো ছোট পরিবর্তন আসতে পারে এক্সামে, মিনিট এবং আওয়ারের কনভার্সনটা। আচ্ছা, তো এটা খুবই ইজি। আপনি 8,000 কে 35 দিয়ে গুণ করবেন, দেন যা আসবে তাদের 15 দিয়ে গুণ করবেন, তাহলে অঙ্ক শেষ। সো আমরা ম্যাথসে চলে যাই ডিরেক্টলি। আমাদের ফার্স্ট কোয়ার্টারে যেন কত বলা ছিল? 8,000। 8,000 স্যার। 8,000, 6,500, 7,000, 7,500। 7,500। লেবার আওয়ার কত ছিল? 0.35 না? আচ্ছা স্যার। আচ্ছা, সব মাসের জন্যই সেম। আচ্ছা, পেয়ে গেলাম লেবার আওয়ার রিকোয়ার্ড। আর ডলার ছিল 15। 15 স্যার। শেষ অঙ্ক। এর চেয়ে ইজি অঙ্ক আছে বলেন তো? না স্যার। না স্যার, না, এর চেয়ে ইজি ছিল যে সেলস বাজেটটা, ওটা তো এক লাইন ছিল। এটাও স্যার দিদি স্যার। আচ্ছা, সো এখানের এই ম্যাথটা তো খুবই ইজি, শুধুমাত্র প্রবলেম একটা জায়গায় হয়, সেটা হচ্ছে ওই যে মিনিট এবং আওয়ার, এই কনভার্সনে একটু প্রবলেম হয়। এটা একটু খুব ভালো করে খেয়াল করে ম্যাথ করবেন যখন করবেন, যদি অ্যান্সার করেন। ঠিক আছে? ওকে স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, সো এই আমাদের ডিরেক্ট লেবার বাজেট শেষ। লেবার বাজেটের জন্য আমাদের লাস্টে যে কস্টিংটা আসে, এই ডিরেক্ট লেবার কস্ট, এই কস্টটাকে আমরা ক্যাশ বাজেটে নিয়ে যাই লাস্টে। আচ্ছা, এখানে কোনো আইটেম আছে যেটা আপনাদের কোয়েশ্চেন আছে, বা কোনো আইটেম আমরা বুঝি নাই পার্টিকুলারসে? এগুলো না স্যার, এটা তো ঠিক আছে। আচ্ছা, এই ফরম্যাটে জি
নেক্সট আমরা দেখি আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে 8.5 ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে চাইলে আপনারা লিখতে পারেন, এটা এমসিকিউতেও আসে, ভাইভা কোশ্চেন আমরা জিজ্ঞাসা করি যে ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে 5 রকমের আইটেম আসে। চাইলে কেউ মোবাইলে নোট করতে পারেন, হাতে লিখে নিতে পারেন, বা যে কোনো জায়গায় লিখে নিতে পারেন, বা পরে আমাদের রেকর্ডিং শুনেও লিখে নিতে পারেন। এমসিকিউতে এটা ইম্পর্টেন্ট। ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে 5 রকমের আইটেম আসে। এক নাম্বার হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, দেন 2 নাম্বার হচ্ছে ইনডাইরেক্ট লেবার বা ইনডিরেক্ট লেবার, নেক্সট and financial cost, which indicates interest, tax issues, এই যাবতীয় যে ধরনের খরচগুলো আছে, লিগ্যাল ইস্যুস, এগুলো ফিনান্সিয়াল কস্টের মধ্যে আসে। দেন হচ্ছে ফিজিক্যাল কস্ট includes depreciation, amortization, depletion, physical cost. And lastly, utilities, আমরা যেই বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল দেই, এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইউটিলিটিজ। সো 5টা বলছি, এক হচ্ছে ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট ফাইন্যান্সিয়াল কস্ট, ফিজিক্যাল কস্ট, অ্যান্ড ফাইনালি ইউটিলিটিজ। আচ্ছা, সো আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেটের ফরম্যাটটা দেখি। বিফোর দ্যাট আমরা একটু কোয়েশ্চেনটা এক্সপ্লেন করে নেই, যে আমাদের এখানে বলছে যে ইউএল কর্পোরেশন তাদের নেক্সট ইয়ারের পার কোয়ার্টারে কত শ্রম ঘন্টা দরকার সেটা উল্লেখ করে দিচ্ছে। সো আমরা লাস্ট বাজেটে যেটা দেখলাম যে শ্রম ঘন্টা, দ্যাট মিনস লেবার আওয়ার্স রিকোয়ার্ড, এটা তারা উল্লেখ করছে। এই অ্যামাউন্টটা তারা দিয়ে দিচ্ছে, যেখানে বলছে ফার্স্ট কোয়ার্টার 8,000, 8,200, এরকম করে 4টা কোয়ার্টারের শ্রম ঘন্টা তারা দিচ্ছে। দেন বলছে দ্য কোম্পানি ইউজেস ডিরেক্ট লেবার আওয়ার্স অ্যাজ ইটস ওভারহেড অ্যালোকেশন বেস। সো আমরা যখন ট্রেডিশনাল কস্টিং করে আসছিলাম, সেখানে আমরা বলছিলাম এবিসি কস্টিং করার সময় অনেকগুলো কস্ট পুল থাকে, তাই না? অনেকগুলো সেগমেন্টের মধ্যে আমরা কস্টকে বা ম্যানুফ্যাকচারিং কস্টকে ভাগ করে দিতাম। কিন্তু ট্রেডিশনালি আমরা যখন ভ্যারিয়েবল কস্টিং করেছি বা অ্যাবজর্পশন কস্টিং করেছি, সেখানে একটাই সিঙ্গেল সেগমেন্ট থাকতো, যেখানে কিনা আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে বলতাম এইটা এই ভিত্তিতে অ্যালোকেশন করা হয়েছে। সো সেরকম ভাবে এই কোম্পানি বলছে যে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে এই শ্রম ঘন্টার ভিত্তিতে ভাগ করে দেই। আবার বলছে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে শ্রম ঘন্টার ভিত্তিতে ভাগ করে দেই। সেই সুবাদে তারা বলছে দ্য ভ্যারিয়েবল পোর্শন, ওভারহেডের অবশ্যই 2টা পোর্শন আমরা দেখে আসছিলাম, একটা ভ্যারিয়েবল, একটা ফিক্সড, রাইট? যখন আমরা হচ্ছে ট্রেডিশনাল কস্টিং করেছি, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই 2টো পার্ট থাকে। তার মধ্যে তারা বলছে ভ্যারিয়েবল হচ্ছে যেই লেবার আওয়ার্স থাকবে পার লেবার আওয়ারের জন্য 3.25, দ্যাট মিনস আপনার ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হবে $3.25 পার ডিরেক্ট লেবার আওয়ার। তাহলে 8,000-এর জন্য হবে 8,000 ইন্টু 3.25। জি, আচ্ছা, এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল পার্ট। দেন বলছে টোটাল ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ইজ 48,000 পার কোয়ার্টার। সো ফিক্সড তো ফিক্সডই, প্রত্যেক মাসে সেম থাকবে, তাই না? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট জি ফিক্সড হলে তো স্যার সেম প্রত্যেক মাসে সেম থাকবে। কোয়ার্টার, ইয়া। আচ্ছা, দেন বলছে দ্য অনলি নন ক্যাশ আইটেম ইনক্লুডেড ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইজ ডেপ্রিসিয়েশন। সো নন ক্যাশ আইটেম যেটা হচ্ছে আমরা বলছিলাম না যে ফিজিক্যাল কস্ট, ডেপ্রিসিয়েশন, অ্যামortization, সো এটাও ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তবে এটা আমাদের নন ক্যাশ কস্ট। আপনি যদি কোনো অবচয় ধার্য করেন কোনো প্রোডাক্টের উপরে, কোনো অ্যাসেটের উপর যখন অবচয় ধার্য করবেন, সেটা আপনি কিন্তু ক্যাশে প্রদান করেন না, আপনি ওই সম্পদের বা ওই অ্যাসেটের ভ্যালু কমিয়ে দিচ্ছেন। তো যার কারণে ডিরেক্টলি আমার ক্যাশ না কমলেও এটা আমার এক্সপেন্সকে বাড়িয়ে দেয় এবং আমার অ্যাসেটের ভ্যালুকে ধীরে ধীরে কমিয়ে দেয়। তো যার কারণে এই নন ক্যাশ আইটেম যা থাকবে বা ডেপ্রিসিয়েশন যদি থাকে, সেটাকে আমরা এই ওভারহেড থেকে মাইনাস করে দেখাবো। Am I clear?
একটা এক্সাম্পল করলে বোঝা যাবে স্যার, মানে এক্স্যাক্টলি, আমরা এটারই হচ্ছে ম্যাথ করি। জি স্যার। তো এটারই আমরা ম্যাথটা একটু দেখি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সো দেখেন এখানে আমরা কি কি আইটেম ইনক্লুড করেছি। আমরা শুরুতে দিচ্ছি বাজেটেড ডিরেক্ট লেবার আওয়ার্স, এটা আমাদের স্টার্টিং পয়েন্ট। দেন তার সাথে আমরা দিচ্ছি ভ্যারিয়েবল এমওএইচ, মানে কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওভারহেড রেট। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট আছে, কস্ট পাচ্ছি, ফিক্সড কস্ট এবং মাইনাস নন ক্যাশ কস্ট। সো আমরা এখানে অ্যামাউন্টগুলো বসাই। আট হাজার 8,200, 500, হ্যাঁ, 7,800। জি। আমাদের ভ্যারিয়েবল রেট কত ছিল জানো? রেট ছিল স্যার 3.25। 3.25। সো 3.25 বসাই। পাওয়া গেছে আমাদের ওভারহেড কস্ট কত, জাস্ট আপনি মাল্টিপ্লিকেশন করে দিয়েছেন। আর ফিক্সড আমাদের কোশ্চেনে দেয়া ছিল 40,000 না, 48,000। ফাইন, সবগুলোর ক্ষেত্রে তো ফিক্স। সবগুলোর ক্ষেত্রেই সেম। আচ্ছা, লাস্টে গিয়ে আমরা এখানে 48,000 বসাচ্ছি, এটা কিন্তু হবে না, এটা আমাদের টোটালটা যোগ করে দিতে হবে কোয়ার্টারে গিয়ে। আচ্ছা, টোটাল তাহলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আমরা পার কোয়ার্টার পেয়ে গেলাম। কিভাবে? আমরা এই দুটোকে যোগ করেছি, ভ্যারিয়েবল এবং ফিক্সডকে আমরা যোগ করে টোটাল ওভারহেড কস্ট আমরা পেলাম। আমরা ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিংকে যোগ করলে টোটাল ওভারহেড কস্ট পাই। দেন টোটাল ওভারহেড কস্ট থেকে নন ক্যাশ কস্ট যেটা থাকবে, কোয়েশ্চেনে বলেই দিবে নন ক্যাশ কস্ট অথবা ডেপ্রিসিয়েশন, এই দুটোর যে কোনো একটা বলা থাকবে, এবং যখন বলা থাকবে সেটাকে আপনি মাইনাস করে দিবেন। যেমন এই কোয়েশ্চেনে আমাদের কি বলা ছিল, দ্য অনলি নন ক্যাশ আইটেম ইনক্লুডেড ডেপ্রিসিয়েশন অফ 16,000 টাকা পার কোয়ার্টার। সো এই ডেপ্রিসিয়েশন যেখানেই বলা থাকবে ম্যানুফ্যাকচারিং ওভারহেডের জন্য আপনি সেখান থেকে মাইনাস করে দিবেন। অ্যাম আই ক্লিয়ার? জি স্যার। দেখেন 16,000 প্রত্যেক কোয়ার্টারে আপনি মাইনাস করে দিবেন। এই হচ্ছে আমাদের ক্যাশ ডিসবার্সমেন্ট ফর ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এবং এই লাস্ট আইটেমটা বা লাস্টে যেই খরচটা, এটা আমাদের চলে যাবে কোন বাজেটে? ক্যাশ বাজেটে। জি স্যার। আচ্ছা, তো এই বাজেটটা বুঝতে অসুবিধা আছে কারোর? না স্যার, বুঝতে পেরেছি। এই রেটটা আমাদের কোয়েশ্চেনে থাকবে, লেবার আওয়ার্সটা কোয়েশ্চেনে থাকবে, এটাও থাকবে। জি স্যার। আপনি শুধু এই কস্টটা মাল্টিপ্লিকেশন করে বের করবেন। দেন ফিক্সড কস্ট এটাও কোয়েশ্চেনে দেওয়া থাকবে, আচ্ছা, জি। আপনি টোটালটা বের করবেন। দেন নন ক্যাশ আইটেম এটাও কোয়েশ্চেনে থাকবে, আপনি এরপরে জাস্ট দুটোকে মাইনাস করে দিবেন, করে ক্যাশ ডিসবার্সমেন্টটা বের করবেন। ভেরি সিম্পল। জি স্যার। আপনাদের এই ম্যাথ করতে খুব বেশি সময়ও লাগবে না, জাস্ট বক্স করে লিখতে টাইম লাগবে। এখন এই সেম ম্যাথ, সেম প্যাটার্নের, একদম সেম ফরম্যাট, শুধুমাত্র নামটা পরিবর্তন হবে। নামটা পরিবর্তন হয়ে আসবে হচ্ছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাজেট। সেম জিনিস, সেম প্যাটার্ন, সেম বক্স, সেম ফরম্যাট, শুধু নামটা হবে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এবং এটাও সেম ভাবে আমাদের ক্যালকুলেশন করতে হয়। সো আমরা এটার একটু ফরম্যাটটা দেখি। দেখেন বাজেটেড আমরা আগেরটা করলাম হচ্ছে লেবার আওয়ার দিয়ে, আর সেলিং এ আমরা আনি হচ্ছে সেলস। সো এখানে অনেকগুলো কস্ট দেখতে পাচ্ছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ফিক্সড কস্ট এখানে শুধু ভাগ করে দেওয়া হয়েছে। আগের ম্যাথটাতে যেরকম ফিক্সড কস্ট একটা টোটাল অ্যামাউন্ট বলা ছিল, এই ম্যাথটাতে বা সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এসএনএ বাজেটে সেই ফিক্সড কস্টকে ভাগ ভাগ করে সেগমেন্ট করে দেওয়া আছে, আর কোনো ইস্যু এখানে নাই। যদি আমি এগুলোকে বাদ দেই তাহলে দেখেন আগেরটার মতোই সেম না? জি। ভ্যারিয়েবল ফিক্সড টোটাল মাইনাস টোটাল, সেম জিনিস, জাস্ট শুধুমাত্র আমার ফিক্সডটাকে আমরা সেগমেন্টেশন করেছি। আচ্ছা, এবার একটু আমরা কোয়েশ্চেন দেখি।
কোয়েশ্চেনে বাজেটেড ইউনিট সেলস দেওয়া আছে, আমরা এটাকে কপি করে নেই। অ্যানুয়াল থেকে আমরা যোগ করে দেব সাম করে। আচ্ছা, এরপর আমরা আসি ভ্যারিয়েবল রেট। কোয়েশ্চেন আমাদের রেট দেওয়া আছে কিনা আমরা দেখি। দ্য কোম্পানিজ ভ্যারিয়েবল সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পার ইউনিট হচ্ছে 2.5। তাহলে ভ্যারিয়েবল রেট কত? 2.5। 2.5। সো আমরা রেটটা বসাই। রেট বসালে কস্ট বের করা আপনার জন্য ইজি, আপনি পেয়ে যাচ্ছেন। এরপর আসলে আমরা দেখি ফিক্সড কস্ট তারা কি বলছে। ফিক্সড সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ইনক্লুড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। সো তারা বলে দিচ্ছে, তারা এখন ডিরেক্টলি বলছে না যে ফিক্সড এক্সপেন্স কত, তারা বলে দিচ্ছে ফিক্সড এক্সপেন্সের মধ্যে কি কি আইটেম আসতেছে এবং তার অ্যামাউন্ট কত সেটা উল্লেখ করা আছে। আচ্ছা, সো আমরা দেখি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে 8,000, স্যালারিজ আছে 35, ডেপ্রিসিয়েশন আছে 20। সো এই সবগুলো আইটেমকে আমরা যোগ করে দেবো, রাইট? জি স্যার। আচ্ছা, সো এইখানে দেখেন এই তিনটা জিনিস আমরা যোগ করেছি। এর বাইরেও যদি আরো কোনো আইটেম থাকে সেটাকেও আমরা আনবো ফিক্সড কস্টের মধ্যে। সো আমাদের পার কোয়ার্টারে অ্যাডভার্টাইজিং ছিল 8,000, 35 আর 20। সো আমরা এখানে দেই 8,000, 35 আর ডেপ্রিসিয়েশন ছিল 20,000। সব মাসের জন্যই সেম। এরপরে ইন্স্যুরেন্স আমরা এখানে কেন লিখেছি একটু দেখি। ইন অ্যাডিশন দ্য কোম্পানি উইল মেক ইন্স্যুরেন্স পেমেন্টস অফ 5,000 ইন দ্য ফার্স্ট কোয়ার্টার অ্যান্ড 5,000 ইন দ্য থার্ড কোয়ার্টার। সো এই খরচগুলোর বাইরেও আমাদের আরো কিছু খরচ এখানে দেখাচ্ছে, যেটা কিনা বলছে যে ইন্স্যুরেন্স পেমেন্ট করবে প্রথম কোয়ার্টারে আর থার্ড কোয়ার্টারে। তাহলে আমাদের ইন্স্যুরেন্স পেমেন্ট যদি আমি বলি, তাহলে কোন কোন কোয়ার্টারে 5,000 আসবে? স্যার ফার্স্ট কোয়ার্টার, থার্ড কোয়ার্টার স্যার। ফার্স্ট কোয়ার্টারে আর থার্ড, বাকিগুলো থেকে আনতে হবে না স্যার। বাকিগুলো তো আমরা হাইফেন দিয়ে দিই। সেম ভাবে প্রপার্টি ট্যাক্স এখানে দেখেন আছে। ফাইনালি প্রপার্টি ট্যাক্স অফ 8,000 উইল বি পেইড ইন দ্য সেকেন্ড কোয়ার্টার। তাহলে শুধুমাত্র সেকেন্ড কোয়ার্টারে প্রপার্টি ট্যাক্স আনতে দিতে হবে, বাকিগুলো তো আমাদের আনতে হবে না। ক্লিয়ার? জি স্যার। আমরা কেন ফাঁকা রেখেছি? প্রথম তিনটা বলে দিচ্ছে পার কোয়ার্টার, সব কোয়ার্টারের জন্যই আসবে। আর এরপর ইন্স্যুরেন্সে বলছে যে শুধুমাত্র প্রথম কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টার, আর প্রপার্টি ট্যাক্স শুধুমাত্র সেকেন্ড কোয়ার্টার। এই জন্য আমরা এভাবে করলাম। এখন দেখেন আমার মাইনাস করতে হবে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মাইনাস যদি করতে হয়, সো আমরা ডিরেক্টলি এইটাকে বসাতে পারি। এই হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন মাইনাস করার পরে ক্যাশ ডিসবার্সমেন্ট। বলেন কে কে বুঝেন নাই, বা কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোয়েরিজ আছে কিনা? না স্যার, বুঝতে পারছি স্যার। আপনি স্যার যখন বোঝাচ্ছেন তখন তো রিলেট করতে পারছি, কিন্তু এটা মাঝে মাঝে মানে যখন আমরা করতে যাবো আমরা তো এক্সেলে করবো না, আমরা তো এটা হাতে করতে হবে। একটু ওই জায়গাতে আমাদের একটা টাইম হাতে করার জন্য একটু টাইম কনজিউমিং, এই জন্য টাইম কিন্তু বেশি দেওয়া হয় নরমালি। যে অনলাইনে যারা এক্সাম দেয় তাদের জন্য কিন্তু আমাদের টাইমটা 30 মিনিটস এক্সটেন্ডেড করা থাকে। যেমন দেখেন যে আপনি যদি ফিজিক্যাল এক্সাম দেন বা এক্সাম হলে এসে এক্সাম দেন, আপনার নরমালি আমাদের ফাইনাল কত মার্কস? 40 মার্কস, রাইট? আচ্ছা, 40 মার্কসের জন্য আমরা কিন্তু টাইম দেই 2 আওয়ার্স। 4টা কোশ্চেন অ্যান্সার করতে হবে 2 আওয়ার্স। আপনাদের কয়টা অ্যান্সার করতে হয়? 2টা। আপনাদের 2টা অ্যান্সার করতে হয়। আপনাদের সময় কত দেয়া থাকে? 1 আওয়ার থাকে। 1 আওয়ার থাকে? জি স্যার। ফাইনালি কি আপনাদের 1 আওয়ার? স্যার 1 আওয়ার, আর সাবমিশনের জন্য স্যার সময় দেওয়া থাকে স্যার 30 মিনিটস। 30 মিনিট। মিড টার্মে সময় কতক্ষণ ছিল? স্যার মিড টার্মে লেখার জন্য কি 1 আওয়ার ছিল না? জি স্যার। জি স্যার, 1 আওয়ার ছিল লেখার জন্য স্যার। 10 মার্কসের জন্য আপনি 1 আওয়ার পাচ্ছেন। ফিজিক্যালি এক্সাম দিলে 10 মার্কসের জন্য আপনি 30 মিনিটস পেতেন, তাই তো? হিসাবটা তো সেরকমই। আচ্ছা, সো আপনাদের এই জন্য আমাদের একটু এক্সটেন্ডেড টাইম থাকে, যে আপনি যেহেতু অনলাইনে এক্সাম দিচ্ছেন একটু হাতে লিখে যেন আপনাকে
সময় দেওয়া হয়, সেই জন্য এই টাইমটা দেওয়া থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে এটা শেষ। সো আমাদের এটা লাস্ট আইটেমটা কোথায় চলে যাবে? ক্যাশ বাজেটে। সো আমরা ক্যাশ বাজেটটা একটু দেখি। ক্যাশ বাজেটটা এত ছোটও না। ক্যাশ বাজেটটা হচ্ছে, এটা আমাদের ছোট করেছে আমাদের ম্যাথ করার জন্য। সো আমরা একটু আমাদের স্লাইড থেকে শেয়ার করে দেখাই ক্যাশ বাজেটের কোথায় কোন আইটেমটা যাচ্ছে। সবাই স্লাইড দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? জি স্যার। আচ্ছা, এবার দেখেন এই এখানে বলছি ক্যাশ কালেকশন, সেকেন্ড আইটেমটা। এই ক্যাশ কালেকশনটা হচ্ছে আমার ওই সেলস বাজেটের সাথে যেটা আমরা এক্সপেক্টেড ক্যাশ কালেকশন করলাম, সেই ক্যাশ কালেকশনের আইটেমগুলো বা অ্যামাউন্টগুলো এখানে চলে আসে ক্যাশ বাজেটের মধ্যে। আচ্ছা, সো ফার্স্ট আইটেম থাকে বিগিনিং ক্যাশ ব্যালেন্স, যেটা কিনা গত মাসের বা গত বছরের এন্ডিং, সেটা এই বছরের জন্য বা এই মাসের জন্য বিগিনিং। তার সাথে আমরা ক্যাশ কালেকশনকে যোগ করে দিই। সো এই দুটোকে যোগ করলে আমরা পাই টোটাল ক্যাশ অ্যাভেলেবল। আপনার হাতে কত টাকা আছে সেটাকে আমরা টোটাল ক্যাশ অ্যাভেলেবল হিসেবে দেখাই। দেন আমরা সেখান থেকে কি কি আইটেমকে আসলে মাইনাস করি, সেটা হচ্ছে ক্যাশ ডিসবার্সমেন্ট হিসেবে আমরা ট্রিট করি সেগুলোকে। এবং তার মধ্যে আমরা যে শুরুতে করলাম প্রোডাকশন বাজেট, ডিরেক্ট ম্যাটেরিয়াল বাজেট এবং এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট বাজেট। আমরা একটু এক্সেল শেয়ার করি। আমরা যখন প্রোডাকশন বাজেট করলাম, প্রোডাকশন বাজেটের পরে ম্যাটেরিয়াল বাজেট করে দেন হচ্ছে আমরা বলছিলাম যে এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট ফর ম্যাটেরিয়ালস, এই যে অ্যামাউন্টগুলো টোটাল ডিসবার্সমেন্ট, এই অ্যামাউন্টগুলো আমাদের ম্যাটেরিয়াল হিসেবে আসে। দেন ডিরেক্ট লেবার। সো আপনাদের জন্য রিলেট করতে কেন অ্যামাউন্টগুলো একটু ভিন্ন, তো আমি আরেকটু আপনাদের হেল্প করতে পারি। সেটা হচ্ছে এখান থেকে একটু অ্যামাউন্টগুলো আমরা নেই। যেমন আমাদের হচ্ছে এক্সপেক্টেড ক্যাশ কালেকশন বাজেট, এটার অ্যামাউন্টগুলো একটু দেখেন। এক্সপেক্টেড ক্যাশ কালেকশন বাজেট আমাদের একটু অ্যামাউন্টগুলো দেখেন, 1,70,000, 4,00,000, 3,35,000, রাইট? একদম লাস্ট আইটেমটা। সো এই আইটেমগুলো বা এই অ্যামাউন্টগুলোকে আমরা বসিয়েছি এই টোটাল ক্যাশ কালেকশনে, 1,70,000, 4,00,000, 3,35,000। ক্যান ইট রিলেট রাইট নাও? আমরা কোথা থেকে কোনটা এনেছিলাম? ক্যাশ কালেকশন আনছি এক্সপেক্টেড ক্যাশ কালেকশন বাজেট থেকে। সেকেন্ড হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল আইটেম। এই ম্যাটেরিয়াল আইটেম আমাদের দেখেন এখানে আছে 40, 72,300, 72,700। এটা আমরা নিয়ে আসি এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট বাজেট থেকে। এটা দেখেন, সো এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট ফর ম্যাটেরিয়ালস। এখানে যে 40 লাস্ট আইটেম আমরা যেটা করেছিলাম আমাদের এক্সেল, এই লাস্ট আইটেমটা। সো এই আইটেমটা আমরা ক্যাশ বাজেটের ম্যাটেরিয়াল ঘরে বসাই। ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ, এগুলো সেম ভাবে আমরা যে বাজেটগুলো করলাম সেই বাজেটগুলো থেকে বাজেটের লাস্ট আইটেম যেটা থাকে সেই লাস্ট আইটেমকে আমরা। আসসালামু আলাইকুম। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই আমার আম্মা খুব অসুস্থ, তো পুড়ে গেছে একদম, হ্যাঁ, দুপুর পর থেকে সারা শরীর পুড়ে গেছে। তো আমি তো আমি শুনতে হাসপাতালে পারছি। আছি। আপনি হাসপাতালে থাকেন, অসুবিধা নেই। আপনি আল্লাহ ভরসা, আল্লাহ আপনার আমাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। স্যার দোয়া করেন স্যার। অসুবিধা নেই, ফি আমানিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, তো আমরা সবাই তার আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আল্লাহ যেন তাকে সুস্থ দান করেন।
আচ্ছা, সো এই পর্যন্ত আমরা দেখি যে বিগিনিং থেকে শুরু করে টোটাল ডিসবার্সমেন্ট পর্যন্ত আমরা আইটেমগুলো আমাদের যে বাজেট আমরা করেছি বা করলাম বা করব সাপোর্টিং বাজেট হিসেবে, সেখান থেকে আমরা এ পর্যন্ত করব। সো একটা আইটেম এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টোটাল ডিসবার্সমেন্ট। এই টোটাল ডিসবার্সমেন্ট আমরা পাই হচ্ছে যতগুলো ক্যাশ ডিসবার্সমেন্ট আছে সবগুলোর যোগফল। এই 40,000 থেকে শুরু করে 49,000 পর্যন্ত সবগুলোকে যোগ করলে আপনি 2,30,000 পাবেন। জি স্যার। এরপরে এক্সেস ও ডেফিসিট, এটা আমাদের বের করা। এখান থেকে আমাদের আসলে অ্যাকচুয়ালি ক্যাশ বাজেটের কাজ। এক্সেস থেকে বা এক্সেস বা ডেফিসিট থেকে বাকিটা আমাদের মেইন কাজ, আর উপরেরগুলো সাপোর্টিং বাজেটের হেল্প নিয়ে আমাদের অ্যামাউন্টগুলো বের করতে হয়। এখন কথা হচ্ছে আপনার কাছে টোটাল ক্যাশ অ্যাভেলেবল কত আছে, তার থেকে আপনি কত খরচ হচ্ছে সেটাকে বাদ দিলে এক্সেস অথবা ডেফিসিট পাবেন। আপনার ক্যাশ অ্যাভেলেবল আছে 2,10,000, কিন্তু আপনার ক্যাশ ডিসবার্সমেন্ট হয়ে যাচ্ছে 2,30,000। সো আপনি ডেফিসিটে আছেন নাকি এক্সেসে আছেন? ডেফিসিট আছে। ডেফিসিট মানে হলো ঘাটতি, আর এক্সেস মানে হচ্ছে বাড়তি। সো আপনার অ্যাভেলেবল থেকে যদি খরচ বেশি হয়ে যায়, আপনি অবশ্যই ঘাটতিতে থাকেন বা ডেফিসিটে থাকেন, ডেফিসিয়েন্সিতে থাকেন। সো আপনি যদি ঘাটতিতে থাকেন, পূরণ করার জন্য আপনি কি করবেন? লোন করব। এক্স্যাক্টলি, আপনি বড় করবেন অথবা লোন নেবেন। এই লোন নেবেন কি না নেবেন, কত টাকা নেবেন কি না নেবেন, এবং ইন্টারেস্ট কত থাকবে, পেমেন্ট কি করে করবেন, কবে করবেন, সেই বিষয়গুলো হচ্ছে ক্যাশ বাজেটের মেইন পারপাস। যে আপনার হাতে কত টাকা রাখতে হবে, সেই টাকাটা রাখার জন্য আপনার লোন নেওয়ার দরকার কি দরকার নাই। সো এটা আমরা আমাদের 8.7 যে ম্যাথ আছে সেই ম্যাথসের মাধ্যমে সলভ করি। সো 8.7 আপনাদের জন্য খুবই ইজি করে দিয়েছে। যেমন হচ্ছে আমরা টোটাল ক্যাশ রিসিট তো আমরা দেখলাম বা ক্যাশ কালেকশন দেখলাম, এবং ক্যাশ ডিসবার্সমেন্টের মধ্যে অনেকগুলো আইটেম দেখলাম, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, রাইট? এই কোশ্চেনে বলে দিচ্ছে এই সবগুলো আইটেমকে একত্রে করে তার বলে দিচ্ছে প্রত্যেক কোয়ার্টারে টোটাল কত হবে। সো আপনার জন্য ইজি হলো না ডিফিকাল্ট হলো? ইজি হলো স্যার। তো অলরেডি তো দেওয়া আছে মোটামুটি। ওই তো দেওয়া আছে স্যার। এক্স্যাক্টলি। সো আমি যদি ক্যাশ বাজেট করতে চাই, আমার ওই অনেকগুলো ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড এইগুলো আমার না এনে শুধুমাত্র ডিরেক্ট যে অ্যামাউন্টটা আছে সেটা দিয়ে আমরা কাজ করতে পারি এখন। সো আমরা ক্যাশ রিসিটটাকে বসাবো এবং ডিসবার্সমেন্টকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট দেখে আমরা বসিয়ে ফেলবো যে কোথায় আপনি কতটুকু ক্যাশ কালেকশন করছেন, কতটুকু ডিসবার্সমেন্ট হচ্ছে সেটাকে। সো আমরা একটু বসাই 1,80,000, 3,30,000, 2,10,000, 2,30,000। তাহলে আমরা হচ্ছে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করলাম। আমরা বিগিনিং ক্যাশ ব্যালেন্সটা দেখি আমাদের নিচে কোয়েশ্চেনে বিগিনিং ক্যাশ ব্যালেন্সটা দেওয়া আছে কিনা। নিচের এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু পড়বেন। দেখেন শুরুতেই বলে দিচ্ছে দ্য কোম্পানিজ বিগিনিং ক্যাশ ব্যালেন্স ফর দ্য নেক্সট ইয়ার উইল বি 20,000। সো আমাদের বিগিনিং ক্যাশ ব্যালেন্স আমরা পেয়ে যাচ্ছি 20,000। কোয়েশ্চেন দেখে আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি বলছে? দ্য কোম্পানি রিকোয়ার্স আ মিনিমাম ক্যাশ ব্যালেন্স অফ $10,000 and may borrow money at the beginning of any quarter. আচ্ছা, সো আপনার কোম্পানি পলিসি হচ্ছে আপনি মিনিমাম 10,000 ক্যাশ ব্যালেন্স রাখবেন। আপনি ডেফিসিটে যদি চলে যান, আপনি অবশ্যই সেটাকে লোন নিয়ে 10,000 নিয়ে আসবেন। আর যদি 10,000 বেশি থাকে, আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড ফর ইউ। বাট আপনার মিনিমাম ব্যালেন্স থাকবে হচ্ছে 10,000। সো আমরা একটু অ্যানালাইসিস করে দেখি আমাদের ফার্স্ট কোয়ার্টারে। ডান পাশের এক্সেল ফাইলটা দেখেন, আমাদের এক্সেসে আছি নাকি আমরা ডেফিসিটে আছি? স্যার ডেফিসিটে আছে স্যার। ডেফিসিট। আমাদের ক্যাশ ব্যালেন্স ছিল 20, আমরা রিসিভ করলাম 1,80,000, মানে 2 লক্ষ মাইনাস 2,60,000। সো আমাদের 60,000 আমরা ডেফিসিটে আছি। সো যদি ডেফিসিটে থাকি আমার নিশ্চয়ই বরোইং করতে হবে, দ্যাট মিন্স লোন নিতে হবে। জি স্যার। মিনিমাম 10,000 টাকা আমার রাখতে হইলে কত টাকা লোন নিতে হবে? 70,000। সো আপনি 70,000 টাকা লোন নিয়ে নেন, নিলে আপনার এন্ডিং ব্যালেন্স হবে 10,000। ঝামেলা শেষ, রাইট?
এই কোয়ার্টারের জন্য। জি স্যার। আচ্ছা, এরপরে দেখি কি বলে যে ইন্টারেস্ট পেমেন্টস বেসড অন কোয়ার্টারলি ইন্টারেস্ট রেট হচ্ছে 3%। আপনি যখন পেমেন্ট করবেন তখন আপনাকে 3% ইন্টারেস্ট দিতে হবে। দিতে হবে। আর ডিউ অন এনি প্রিন্সিপাল অ্যাট দ্য টাইম ইট ইজ রিপেইড। সো আপনি যেই অ্যামাউন্টটি নেন না কেন, যখনই পেমেন্ট করবেন তখনই 3% হিসেবে দিতে হবে। এটার পেমেন্ট করতে হবে। আর অ্যাজিউম ইন্টারেস্ট ইজ নট কম্পাউন্ডেড। কম্পাউন্ড ইন্টারেস্ট দরকার নেই, আমরা সিম্পল ইন্টারেস্ট দিয়ে করবো, যেটা আমাদের ম্যাথ যাতে ইজি থাকে। আচ্ছা, সো আমরা এক্সেলে চলে যাই। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আপনার ফার্স্ট কোয়ার্টার এন্ডিং ব্যালেন্স হলো 10,000, তাহলে সেকেন্ড কোয়ার্টারের বিগিনিং কত হবে? ওইটা 10,000। 10,000। তাহলে আমরা এই 10,000 দিয়ে শুরু করি। 10,000-এর সাথে আপনি 3,30,000 যোগ করেন, 3,40,000 মাইনাস 2,30,000। সো আপনি অনেক টাকা এক্সেসে আছেন, রাইট? 1,10,000। জি স্যার। সো আপনি 1,10,000 টাকা এক্সেসে আছেন। সো আপনি কি লোন পেমেন্ট করতে পারবেন এখন? এটা লাগবে না স্যার। এখানে লাগবে না। লোন নিতে হবে না, কিন্তু পেমেন্ট তো করতে পারবেন। জি স্যার। পেমেন্ট করতে পারবো স্যার। সো আপনি পেমেন্টটা করে দেন, খালি খালি কারোর উপরে লোন রেখে লাভ আছে? আমরা কি স্যার 70,000 করে দিব? তো আপনি 70,000 ফুল রিপেমেন্ট করে দিবেন, সাথে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। সাথে আপনাকে 3% ইন্টারেস্টটা দিতে হবে, যেটা কিনা আপনি লোন নিচ্ছেন তার 3%। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সো আপনি যদি সেকেন্ড কোয়ার্টারে পেমেন্ট না করে মনে করেন এখানে আপনার ডেফিসিট নাই, মানে এক্সেস নাই, ডেফিসিট হয়ে গেছেন, তখন কি পেমেন্ট করা যাবে? না স্যার, ওই 10,000 টাকা ইন্টারেস্ট কি দেওয়া যাবে? সেটাও যাবে না। সো আপনাকে আবার লোন নিতে হবে, তাই না? জি স্যার। সো আপনি লোন নেবেন কত টাকার? 1 লক্ষ। 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা নিলেই আপনার হচ্ছে আলটিমেটলি $10,000 আপনার এন্ডিং ব্যালেন্স থাকবে। সো সেম ভাবে আপনার এখানে 10,000 হয়ে গেল। সো এখন আপনার লোনের অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 1,70,000। তার মানে আপনাকে ভালো একটা অ্যামাউন্টে টাকা আর্ন করতে হবে, আদারওয়াইজ আপনি পেমেন্ট করতে পারবেন না। এখন আপনার ব্যালেন্স হচ্ছে 2 লক্ষ টাকা থার্ড কোয়ার্টারে গিয়ে, এখন রিপেমেন্ট করা যাবে? এখন তো করা যাবে স্যার। আচ্ছা, এখন করা যাবে। তাহলে আমরা রিপেমেন্টে 70,000 বসাই। তো আপনি রিপেমেন্ট 70,000 করতে পারলেন। ইন্টারেস্ট লাগবে তো? আপনাকে ইন্টারেস্ট লাগবে। কত টাকার ইন্টারেস্ট দিবেন? 3%। 3.5%। 3%, রাইট। এখন কোশ্চেন হচ্ছে, আমরা ফার্স্টে কিন্তু কোনো মান্থ হিসাব করি নাই, আর এখানে কোশ্চেনে যে ইন্টারেস্টটা আছে এটা কিন্তু অ্যানুয়াল ইন্টারেস্ট নাকি কোয়ার্টারলি? কোয়ার্টারলি দোস। বেসড অন কোয়ার্টারলি ইন্টারেস্ট রেট। সো প্রত্যেক কোয়ার্টারের জন্য হিসাব যখন হবে, প্রত্যেক কোয়ার্টারে 3% করে দিতে হবে আপনাকে। তাহলে তো স্যার বাড়বে স্যার। আপনি যদি মানে একটা কোয়ার্টার রাখেন শুধু 3%, 2টা কোয়ার্টার হলে সেটা কত পার্সেন্ট? ওইটার আবার 3%, মানে ওইটা 3%, এক্স্যাক্টলি। তো 70,000 এর 3%, আবার 1 লাখের 3%। সো দুটো ডিফারেন্ট ওয়েতে আমাকে ক্যালকুলেশন করতে হবে। আমরা দেখছি যদি অ্যানুয়ালি বলতো তাহলে কি করতাম? স্যার অ্যানুয়াল বলতে একটাই হতো স্যার। একটা হতো স্যার। অ্যানুয়ালি বললে তাহলে 1 বছরের জন্য হিসাব হইতো। ফার্স্ট কোয়ার্টার মানে কয় মাস? 4 মাস। 4 মাস। 3 মাস। না 3 মাস। 3 মাস স্যার। তখন আমার হচ্ছে 3 মাসের হিসাব করে অঙ্ক করতে হতো। সো আমরা দুটো মেথডই দেখছি। এখন মনে করেন আমার বলছে কোয়ার্টারলি, কোশ্চেনে বলছে কোয়ার্টারলি 3%। সো আমি যখন রিপেমেন্ট করছি 70,000 আর 1,70,000, তখন আমাকে দুটো আইটেম সেপারেটলি করতে হবে। একবার হচ্ছে 70,000 ইন্টু 3.5, 3%। 3% প্লাস 1 লক্ষ 1 লক্ষ ইন্টু 3%, 3%। 5,100 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। 5,100 টাকা যদি পেমেন্ট করি তাহলে আমার হাতে থাকে 24,900। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সেম জিনিসটাই আমরা যদি অ্যানুয়ালি করতাম তখন কি হতো? অ্যানুয়ালি করলে স্যার এটা তো শুধু 6 মাসের মধ্যে চলে আসে। আচ্ছা, যদি আমরা অ্যানুয়ালি করতাম, এটাকে যদি আমরা অ্যানুয়ালি নিতাম, তার মানে কি 12 মাসে 3%। জি স্যার। তাহলে এটা
আমার যদি ফার্স্ট মান্থে কোনো আচ্ছা লোন দেই, সুবিধা নেই। সো আপনার 2 মাসের জন্য বা 2টা কোয়ার্টারের জন্য আপনি লোন নিচ্ছেন। সো যখন আপনি এটার হিসাব করবেন, আমার তো আলাদা করে দরকার না, আমার একবারে করলেই তো হয়, তাই না? জি স্যার 1,70,000 ইন্টু 3%, এই 5,100 হচ্ছে আমার অ্যানুয়াল ইন্টারেস্ট। কিন্তু আমি তো 1 বছরের জন্য লোন নেই নাই, মাত্র 6 মাসের জন্য লোন নিয়েছি, 3 মাস 3 মাস 6 মাস, রাইট? ডিভাইডেড বাই 2 স্যার। এক্স্যাক্টলি। সো এই জন্য আমাকে মান্থ হিসেবে কাউন্ট করতে হবে, যে কয় মাসের জন্য আপনি লোন নিচ্ছেন সেই কয় মাসের লোন আপনি দিবেন। সো ইন্টু 6/12, 6 মান্থের জন্য আপনি নিচ্ছেন, আর 12 দ্বারা ভাগ করে 1 মাসের নেন, আর 6 দ্বারা গুণ করলে যে কয় মাস নিচ্ছেন। সো আপনি যদি এটা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝতে যদি পেরেছি। অ্যানুয়ালি 3% বা অ্যানুয়ালি পার্সেন্ট থাকে, সেটা ইন্ডিকেট করে আপনি 12 মাসের জন্য নেন, 12 মাসের ইন্টারেস্ট হচ্ছে 3%। এরপর আপনাকে দেখতে হবে আপনি আসলে কত মাসের জন্য লোনটা নিলেন। সো এখন আমরা যদি বলি যে আমি এই 1 লক্ষ টাকা লোন নেই নাই, আমার এখানে আগে যা ছিল তাই আছে, সো আমাদের এখানে লোন দরকার হয় নাই, সো আমার পেমেন্টও এখানে আসবে না, পেমেন্ট আমি এখানে 70,000 করে দিব। এখন আমি যদি অ্যানুয়ালি রেট বলি, তাহলে কত পার্সেন্ট এবং কিভাবে করব? অ্যানুয়ালি করলে স্যার ইন্টু 3%, এরপরে আমি কত দ্বারা জি ভাগ, স্যার 12 দ্বারা ভাগ করে স্যার 3 ডিভাইডেড 3 বাই ভাগ স্যার 12 12, 12। ইয়েস, 525 টাকা। তো এইগুলো হচ্ছে আমাদের এই ছোটখাটো মারপ্যাচ, ইন্টারেস্টে বলেন অথবা রিপেমেন্ট বা বরোয়িং এর বলেন। এছাড়া আমাদের এই ফুল বাজেটে ডিফিকাল্ট কোনো ম্যাথ তেমন একটা নাই। যদি আপনার ডিফিকাল্ট আসে এই অথবা কোয়ার্টারলি অথবা মান্থলি, এরকম ছোটখাটো জায়গায় কিছু প্যাচ দেওয়া থাকবে। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার জি স্যার, সফর। এই হলো আমাদের কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর লাস্ট চ্যাপ্টারের কমপ্লিশন। সো আপনাদের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে সেটা আমরা 25শে জানুয়ারি একটু আমাদের গ্রুপে স্মরণ দিয়ে রাখেন, রিমাইন্ডার দিয়ে রাখেন আমাদের সিআর, যেন আমরা সেটা হচ্ছে রিমাইন্ডার হিসেবে থাকে যে আমরা 25 জানুয়ারি একটা ক্লাস করবেন ইনশাআল্লাহ। আর হচ্ছে সেদিন আপনাদের কোয়েশ্চেন প্যাটার্ন আমরা ডিসকাশন করব, যদি কুইজ দেই বা এমসিকিউ করি, এমসিকিউ কি টাইপের আসবে সেটা ডিসকাশন করব, অথবা যদি ভাইভা নিতে হয় সেটা ভাইভার প্যাটার্নটা কি হবে সেটাও আমরা ডিসকাশন করব। সো আপনি যেহেতু আপনাদের মোস্ট সবার রিকোয়েস্ট এমসিকিউ নেওয়ার, ট্রাই করবো এমসিকিউতে রাখার, এবং এমসিকিউতে সেপারেশন থাকবে, ডিফিকাল্ট কোয়েশ্চেন থেকে শুরু করে আপনার ইজি কোয়েশ্চেনও থাকবে, যেন একটু কন্ট্রোল থাকে আর কি আমাদের এক্সামে। এই আপনাদের ক্লাস টেস্ট 1-এর যে মার্কসটা সেটা আমরা দিয়ে দিব। আমাদের ক্লাস টেস্ট 2 আর একটা নেওয়ার কথা ছিল, আপনাদের কি মনে আছে? ক্লাস টেস্ট 2 আমরা বলছিলাম যে আমরা হাতে লিখে ক্লাস টেস্ট 2 নিতে চাই, আর সেটা আপনারা কবে দিতে চাচ্ছেন? ট্যুর থেকে ঘুরে এসে দেন, পিএল এর সময় দিয়ে দেন স্যার। দেন 12-13 তারিখে একদিন দেন, জাস্ট আমি কোয়েশ্চেন দিয়ে দিব, আপনারা আপনাদের সময় দিয়ে দিব 9টা থেকে 10টা বা 9টা থেকে 9:30, আধা ঘন্টার মধ্যে 10 মার্কের কোয়েশ্চেনে আপনারা হাতে লিখে সাবমিট করে দিবেন। এক্সাম যেরকম হবে। হ্যাঁ ওকে স্যার। আমরা কোন চ্যাপ্টারের উপরে দেব স্যার? আচ্ছা, টোটাল হ্যাঁ ওটা আসছে যে কোন চ্যাপ্টারের উপর কুইজ দিতে চাচ্ছেন আপনারা। আমরা এমসিকিউ নিলাম হচ্ছে এবিসি কস্টিং এর উপরে, এবিসি কস্টিং, ট্র্যাডিশনাল কস্টিং। এখন বলেন ক্লাস টেস্ট 2টা আপনারা কোন চ্যাপ্টারে দিতে চান? এই বাজেটগুলো থেকে দিবেন? স্যার এই বাজেট থেকে দেই স্যার। আমার মনে হয় বাজেট থেকে দিলে ইজিয়ার হয়, কারণ অ্যাসাইনমেন্টও হয়ে গেল, ক্লাস টেস্টও হয়ে গেল। জি স্যার। কি বলেন আপনার বাকিরা? জি স্যার স্যার আমরা এটা প্র্যাকটিস হবে আসলে। স্যার আজকে যেগুলো পড়াবেন আর করে দিই স্যার। দুটো বাজেট আপনাদের অ্যান্সার করতে হবে। যদি ক্লাস টেস্টে দেই যে কোনো দুটো বাজেট দিব, এই 8.1 থেকে 8.7 এর মধ্যেই থাকবে, এর বাইরে দিব না। জি স্যার। সো এটা দিলে সুবিধা হচ্ছে যে এক্সামে কি ধরনের পরিবর্তন আসতে পারে, চেঞ্জেস কোথায় কোথায় আসতে পারে, সেটা আপনি ইজিলি বের করতে পারবেন ক্লাস টেস্ট থেকে। জি স্যার। জি স্যার, এটা ঠিক। সো এটা আমার কাছে মনে হয় বেশি বেনিফিশিয়াল হবে, কারণ এক্সাম তো হুবহু থাকবে না। ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস টেস্ট নিচ্ছেন গ্রুপে, একটু আমাদের সিআর যিনি আছেন রৌফ সাহেব বা ফারহান সাহেব, আপনারা হচ্ছে একটু রিমাইন্ডার দিয়ে দিবেন যে আমাদের ক্লাস টেস্ট হবে 13 জানুয়ারি। ওকে স্যার। 13 জানুয়ারি রাত 9টা, বাজেটিং এক্সারসাইজ 8.1 থেকে 8.7। আর এটা আমি এখন আপনাদেরকে ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। স্যার জি স্যার প্লিজ বলেন। এখন
যে একজন স্যার একজন বলেন 13 জানুয়ারিতে স্যার জি 13 জানুয়ারিতে আমি মহসিন ভাই ইয়েতে যাব সুন্দরবনে। আরে ঘুরতে আমাদের যাবেন আবার? স্যার আমাদের আমাদের একটু hospital পিকনিক থেকে আছে। স্যার এটা পিকনিক ফ্যামিলি ট্যুর, সবাই ফ্যামিলি সহ যাবে, আমাদের হসপিটালের সবাই যাচ্ছে স্যার। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি 14 তারিখে করতে পারি কিনা? 14 তারিখে কারো 14 তারিখে প্রোগ্রাম ওখান থেকে ব্যাক করবো স্যার রাতে। আরে আল্লাহ রে, মানে তাহলে 12 আসলে তারিখে আমাদের জন্য আসলে না এটা স্যার, মনে স্যার হয় ওই ই করে 13 রাখা 14 ঠিক তারিখে হবে না নেন স্যার, স্যার। একটু 13 করে অথবা দিন। 14 তারিখ। আসতে 12 তারিখে করেন, জি স্যার 12 তারিখেই দেন স্যার। 12 তারিখে দেন, যে কোনো একটা ডেট নেন। স্যার সুন্দরবন লঞ্চে থাকবো তখন কি ইনশাআল্লাহ। 12 তারিখে লঞ্চে থাকবেন? স্যার আমরা 11 তারিখে যাচ্ছি, 14 তারিখে ওখান আরে থেকে রাতে আল্লাহ রে, ব্যাক করবো। তাহলে আর হলো না এই দুজনে দিয়ে। তাহলে আর আপনারা বাদ। এখন স্যার কি বলবো আসলে আপনারা আমাকে একটা ইয়া দিয়ে দেন, ডিফিকাল্ট একটা ভাইভ অ্যাটেন্ড করে দেন, তাইলেই হবে। জি স্যার। আচ্ছা, তো আমরা যেহেতু ওনার দুজন বাদে বাকি সবারই প্রবলেম নাই, আমরা হচ্ছে তাহলে 13 তারিখে অ্যারেঞ্জ করি। ওনাদের দুটো আমরা হয়তো স্পেশালি নিব বা যেভাবে অ্যারেঞ্জ করা যায়। সো বাকি সবাই 13 জানুয়ারিতে এক্সাম দিবেন রাত 9টা থেকে 10টা ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার। জি স্যার, এটা টপিক আমি হচ্ছে মাস্টার বাজেট। জি, থ্যাংক ইউ। 81 থেকে 87 এক্সারসাইজ 81 থেকে 87। সো সবাই তাহলে ভালো থাকবেন, আমরা অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। আজকে আমাদের মেবি লাস্ট ক্লাস বিফোর এক্সাম, আর ওই যে 25 তারিখ ওইটার আগে আমাদের আজকে লাস্ট ক্লাস। তো আপনারা সবাই সবগুলো এক্সাম ভালো করে দিবেন, ভালো প্রিপারেশন নিয়ে দিবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। তার আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে যাই। ওকে স্যার। ইনশাআল্লাহ। স্যার অ্যাটেন্ডেন্স